অনেকেই আমরা দেখছি যে আমাদের ঘটনা শুনছেন। আমরা তাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটি একবার হলো সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেননি, যারা শুনছেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক বাটনটি হিট করে যাবেন যাতে অন্য মানুষজন আমাদের এপিসোডটি শুনতে পায়। তো ঘটনায় চলে যাই। তবে আমি দাবি করছি যে আপনারা এর আগে এমন কোনো ঘটনা কখনো শোনেননি। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার পরিচিত একজন আঙ্কেলের কাছ থেকে। আঙ্কেলের নাম মোহাম্মদ আব্দুল হামিদ। উনি আমার কাছে আজ যে ঘটনাটি শেয়ার করেছেন সেটি মূলত ওনার খালাতো বোনের মুখে শোনা ঘটনা। ওনার খালাতো বোনের নাম শেয়ার না করে ঘটনাটি উপস্থাপন করার অনুমতি পেয়েছি বিধায় আমি ওনার খালাতো বোনের নাম প্রকাশ করছি না। আমি তোমাদের শোয়ের ঘটনাগুলো অনেক শুনি এবং পছন্দও করি, বিশেষ করে কালো জাদুর ঘটনাগুলো। এমন একটা ঘটনা ছিল যেখানে একজন কবিরাজের কাছে জিন থাকতো, কিন্তু তাদের বশে আনার চেষ্টায় কবিরাজের মৃত্যু হয়েছিল। কবে শুনেছিলাম মনে নেই। যাই হোক, আমি জানি কিভাবে আর কি করলে এই জিনদের নিয়ন্ত্রণ করা যায়। শুরুতেই বলে রাখি যে আমার কাছে প্রধানত 4টি জিন রয়েছে। এখন চলো তোমাকে সেই সময়ে নিয়ে যাই যেই সময়ের কথা শুনলে তুমি নিজেই বুঝতে পারবে যে কিভাবে এই ঘটনার প্রথম সূত্রপাত ঘটল আর কিভাবেই এই জিনদের নিয়ন্ত্রণ করা শিখলাম আমি, এবং এখন আমি তাদের সাথে কিভাবে কাজ করে থাকি। আজ থেকে প্রায় 40 থেকে 45 বছর আগের কথা। আমি তখন 10 বছর বয়সী একজন কিশোরী ছিলাম। আমি ছোট থেকেই দেখতাম আমাদের বাড়িতে অনেক মানুষের ভিড়। নানান জায়গা থেকে নানান ধরনের মানুষ আসতো এবং আমার দাদার কাছ থেকে চিকিৎসা নিয়ে যেত। কেউই খালি হাতে ফিরত না। আমার দাদা ছিলেন একজন ইসলামী চিকিৎসক, ঝাড়ফুঁক যাকে বলে আর কি। ছোটবেলা থেকেই আমি এসব দেখেই মুগ্ধ হয়ে যেতাম। আমি দেখতাম যে কিভাবে বিভিন্ন বয়সের লোকেরা এসে আমার দাদার হাতে চুমু খেত এবং টাকা দিত। আমারও ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে দাদার মতো হব, যেন লোকেরা আমাকেও দাদার মতোই সম্মান করে। আমার আরও একটি ইচ্ছে ছিল যে আমিও দাদার মতো টাকা আর ক্ষমতা লাভ করব। মানুষের লোভ করাটা আসলে স্বাভাবিক, সেটা সঠিকভাবেই হোক বা ভুলভাবেই হোক। যখন আমি তরুণী হয়ে 19-এর কোটায় পৌঁছালাম, তখন জানতে পারলাম আমার বাবার কাছেও আমার দাদার মতো একই রকম জিনের ক্ষমতা আছে এবং তিনি এই জিনদের মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করে থাকেন। এই বিষয়ে জানতে পেরে আমার আগ্রহ যেন আরও বেড়ে গেল এবং মনে হলো যে এই বিদ্যা আমাকে শিখতেই হবে। আমার দাদা তখন মরহুম হয়েছেন। যখন আমি আমার এই আগ্রহের কথা আমার বাবাকে বললাম, শুরুতেই তিনি আমাকে নানানভাবে নিষেধ করলেন। বাবা আমাকে বলতেন, হাম্মু, এই বিদ্যায় অনেক বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়। তুমি এর মধ্যে ভালো কাজও করতে পারবে, আবার ভুল কাজও করতে পারবে। আমি কিভাবে বুঝবো যে তুমি শুধু ভালো কাজই করবে, খারাপ কাজ করবে না? আমি বাবাকে নানানভাবে বুঝিয়ে প্রতিজ্ঞা করেছিলাম আমি সব সময় মানুষের সেবা করার জন্য এই জ্ঞান ব্যবহার করব, অন্যথায় না। আমার এই প্রতিজ্ঞার উপর ভিত্তি করেই আমি আমার বাবার কাছ থেকে এই ক্ষমতা উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবং সেই জিনগুলোও আমাকে উত্তরাধিকার হিসেবে মেনে নিয়েছে। প্রথম দিকে আমি এই জ্ঞানকে মানুষের উপকার করার কাজের জন্য ব্যবহার করতাম। আমি যখন মানুষের উপকার করতাম তখন কিছু মানুষ আমাকে কৃতজ্ঞতা স্বরূপ উপহার হিসেবে মাঝে মাঝে টাকাও দিত। কিন্তু ধীরে ধীরে এমন কিছু লোক আসা শুরু করলো যারা তাদের খারাপ কাজ করার জন্য আমাকে অনেক বড় অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব করে। এই অবস্থা দেখে আমারও লোভ হয়ে গেল, কারণ ভালো কাজ করে আমি যেই টাকা এক মাসে উপার্জন করতাম সেই পরিমাণ বা তার চেয়ে বেশি টাকা আমি একবারে কারো ক্ষতি করার জন্য পেয়ে যাচ্ছিলাম। আমি শুরু করলাম আমার জিনদের মাধ্যমে ক্ষতি করা, যাকে বলে কালো জাদুবিদ্যা। এই কাজ করতে করতে আমার লোভ যেন আরো বাড়তে লাগলো। যারা হালাল কাজ করার জন্য আমার কাছে আসতেন তাদের সংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করলো, আর যারা কালো জাদুর কাজ করানোর জন্য আমার কাছে আসতেন তাদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে লাগলো। বাবা, তোমার জ্ঞানের জন্য আর একটা কথা বলি, কালো জাদু আর সাদা জাদু আসলে আলাদা জিনিস নয়। তুমি যদি কোনো জিনকে নিয়ন্ত্রণ করে তাকে দিয়ে খারাপ কাজ করাও, মানুষের ক্ষতি করাও, তখন সেটাকে কালো জাদু বলা হয়। আর যদি সেই একই জ্ঞান দিয়ে তুমি মানুষের জন্য ভালো কাজ করো তাহলে সেটাকে নুরানি জ্ঞান বা
সাদা জাদু বলে। যেমন তুমি একজন মানুষের হাতে একটি বন্দুক দিলে, এখন যদি সে ব্যাংক ডাকাতি করে তাহলে তাকে ডাকাত বলা যাবে, কিন্তু এবার যদি সেই বন্দুকটাই একজন মানুষকে দেয়া হয় যে ব্যাংকের নিরাপত্তায় আছে, তাহলে সে সিকিউরিটি গার্ড হিসেবে গণ্য হবে। এখন আমার কথা বোঝো, এখানে বন্দুক কিন্তু একটাই, কিন্তু যার উদ্দেশ্য খারাপ সে ডাকাত, আর যার উদ্দেশ্য ভালো সে সিকিউরিটি গার্ড। আমাদের জাদু জগতেও আসলে এই একই নিয়ম। এই 4টি জিন যারা আমার সাথে আমার অধীনস্থ অবস্থায় আছে, তারা আমার প্রতিটি আদেশ মানতে বাধ্য, কারণ যদি তারা আমার কোনো আদেশ মানতে অস্বীকার করে তাহলে আমি 1 সেকেন্ডের মধ্যে তাদের পুড়িয়ে ফেলতে পারি। আর এই বিদ্যা আমি অর্জন করেছি আমার মরহুম আব্বাজানের কাছ থেকে। এখন আমি তোমায় সেই সব ঘটনার কথা বলছি যেসব ঘটনায় এই জিনদের মাধ্যমে আমি অনেক মানুষের জীবন নষ্ট করেছি। তুমি এখন আমাকে কিছু প্রশ্ন করতেই পারো। 1, এই ক্ষমতা আমার কাছে কিভাবে এলো? 2, এই জিনরা কোন রূপে আমার কাছে আসে? 3, আমি কি তাদের আসল রূপ দেখেছি কিনা? কিন্তু এসব প্রশ্নের উত্তর আমি তোমাকে আলাদাভাবে কোনো এক সময় দিয়ে দেব, যা তুমি ভূত.com-এ শেয়ার করতে পারবে না। আজ আমি যে বিষয়টির দিকে ফোকাস করতে চাচ্ছি সেটি হচ্ছে সেই সব ঘটনা যেগুলো শুনে তোমার গায়ের লোম দাঁড়িয়ে যেতে বাধ্য। বলছি শোনো। যখন আমার এই কালো জাদুর কাজ শুরু হলো, তখন হঠাৎ করেই মানুষজন খারাপ কাজ করাতে আমার কাছে হাজির হতে শুরু করলো। আস্তে আস্তে আমি জাদুকরিনী নামে পরিচিত হলাম। এলাকার মওলানা আমার বিরুদ্ধে ফতোয়া দিতে শুরু করলেন এবং এলাকার অনেক লোকজন আমার শত্রু হতে শুরু করলেন। সেই মওলানার ফতোয়ার পর আমার জীবনের ওপর কিছু বিপদ এসে পড়ল, তাই একরকম বাধ্য হয়ে আমাকে পর্তুগালে শিফট করতে হলো। বাবা, আমার কাছে যে জ্ঞান আছে সেটা আমি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে তোমার ওপর প্রয়োগ করতে পারি। কি যেন বলছিলাম? হ্যাঁ, আমি বলছিলাম যে আমি যখন পর্তুগালে শিফট করলাম, অর্থাৎ মুভ করলাম, তখন মানুষ সেখানে আমার কাজের জন্য আস্তে আস্তে আমাকে চিনতে শুরু করলো। তারা আমার জ্ঞানের দ্বারা ভালোভাবেই প্রভাবিত হচ্ছিল এবং নিজেদের কাজের জন্য আমার কাছে প্রতিনিয়ত এসে ভিড় জমাচ্ছিল। বাংলাদেশের মানুষের মাঝে যে হিংসা বিদ্যমান রয়েছে তার অতি সামান্য অংশই অন্য দেশের মানুষের মধ্যেও আছে। কেউ আমার কাছে তার শাশুড়িকে মেরে ফেলার জন্য আসতো, কেউ শাশুড়ি তার বউকে নিয়ে আসতো, আর কেউ বা কোনো ব্যবসায়িক ব্যাপারে সাহায্য চাইতো। আর বিশ্বাস করো, মানুষ আসলে ভেতর থেকে অনেকটাই আলাদা, চেহারা দেখে বোঝার উপায় নেই। আমি জানি তোমরা আমাকে অনেকে ধিক্কার জানাবে, এরকম কাজ করি আমি সেই জন্য, কিন্তু এটা মনে রেখো যে যারা আমার কাছে কালো জাদু করানোর জন্য আসে তারাও কিন্তু তোমাদেরই মতো মানুষ। চলো ঘটনায় যাই। ঘটনা 1। পর্তুগালে একদিন আমার কাছে এক মহিলা এসেছিলেন। ওনাকে দেখে বেশ ধনী বলে মনে হচ্ছিল আমার। আমার দরবারে এসে উনি আমার সামনে 10,000 পর্তুগিজ ইউরো রেখে বললেন, এই নিন টাকা, এখন আপনি আমার কাজটা করতে বাধ্য। আমি যখন আমার কাজের উদ্দেশ্য ওনার কাছে জানতে চাইলাম, তখন উনি বলতে শুরু করলেন যে আপনি আমার পুত্রবধূকে মেরে ফেলার জন্য কাজ করবেন, নয়তো তার সাথে আমার ছেলের ঝামেলা সৃষ্টি করিয়ে দিয়ে তাদের ডিভোর্স করানোর ব্যবস্থা করবেন। আমি তখন ওনাকে বললাম যে আপনার কাজ তো হয়ে যাবে, কিন্তু আপনাকে বলতেই হবে যে কেন আপনি এমন কিছু করতে চাইছেন, বিশেষ করে আপনার পুত্রবধূর বিরুদ্ধে। উনি বললেন, আমার ছেলে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে, আর যে বেহায়াকে সে বিয়ে করে এনেছে তাকে আমার একেবারেই পছন্দ নয়। সে একজন গোল্ড ডিগার, তাকে আমার ছেলের জীবনে আমি আর দেখতে চাই না। সেই মহিলা ওনার পুত্রবধূর ছবি সাথে করে নিয়ে এসেছিলেন। আমাকে দেওয়া টাকার সঙ্গে উনি আমাকে সেই ছবিটিও দিয়েছিলেন। আমি তৎক্ষণাৎ মারুকে এই কাজে লাগিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা যেন হয়ে যায়। ওই মহিলার পুত্রবধূ ছিল একজন চরম মাত্রার নামাজি মহিলা। প্রথমে আমি তার নামাজ বন্ধ করালাম। তার জন্য আমি যে পদ্ধতিটি অবলম্বন করেছিলাম সেটি ছিল ওয়াসওয়াসা। আগে আমি মারুর মাধ্যমে তাকে ওয়াসওয়াসা দিতে শুরু করলাম, তারপর পাকি না পাকি নিয়ে তার মাথায় এক কনফিউশন তৈরি করলাম। সে প্রথমে 1 ওয়াক্ত নামাজ পড়া ছেড়ে দিল, তারপর 2 ওয়াক্ত।
ঠিক যখনই তার ঈমান দুর্বল হতে লাগলো, আমি তখনই তার ওপর প্রভাব বিস্তার করতে শুরু করলাম। যখন দেখলাম তার ঈমান একেবারেই দুর্বল হয়ে গেছে, তখন আমার পরবর্তী কাজ শুরু হলো। পরবর্তী কাজের জন্য তার কাপড়ের প্রয়োজন ছিল আমার, যেটার ওপর আমি জাদু করতে চেয়েছিলাম। সেই মহিলা যিনি আমার কাছে কাজের জন্য এসেছিলেন, ওনাকে দিয়েই আমি ওনার পুত্রবধূর কাপড়গুলো আনিয়েছিলাম। তারপর আমি সেই কাপড়গুলো একটি কবরে দাফন করলাম। যখন ওই কাপড়গুলো কবরে দাফন করা হলো, তখন সেই পুত্রবধূর মনে নিজের স্বামীর প্রতি ঘৃণা কাজ করতে শুরু করলো, যা দিনে দিনে বেড়েই যাচ্ছিল। হঠাৎ করে তার স্বামী তার কাছে খুবই বিরক্তিকর হতে শুরু করলো, আর তার মনে হতে লাগলো যে স্বামীর মাঝে অনেক কমতি বিদ্যমান। আস্তে আস্তে দেখা গেল যে ওই মেয়েটা সব সময় তার স্বামীর সাথে ঝগড়া করত আর তার উপরে প্রচন্ড রকমের সন্দেহ করত। এই ঝগড়া বিবাদ এতটাই বেড়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত তাদের ডিভোর্সের মতো অবস্থা হয়ে গেল। তাদের মধ্যে ঘৃণা এতটাই বেড়ে গিয়েছিল যে তারা একে অপরকে মারধর অবধি করতে শুরু করেছিল। শুনেছি যে তাদের বাড়িতে অনেকবার পুলিশও আসতে বাধ্য হয়েছিল। এরপর ফাইনালি যখন ছেলেটা তার স্ত্রীকে ডিভোর্স দিল, তখন তার মা আমার কাছে মিষ্টির একটা ডিব্বা নিয়ে এলো এবং আমাকে আরও কিছু টাকা ইনামি হিসেবে দিলেন। ঘটনা 2। একদিন বাংলাদেশ থেকে আমার কাছে একটি ফোন এলো। যিনি ফোন করেছিলেন তিনি ছিলেন আমার পূর্ব পরিচিত। ওনারা একটা ভাড়া বাড়িতে থাকতেন। উনি আমাকে বলেছিলেন যে ওনাদের বাসার মালিক ওনাদেরকে বিনা কারণে বাড়ি খালি করতে বলেছে, কিন্তু এমন অবস্থায় ওনারা এই বাসা ছেড়ে অন্যত্র যাবার জন্য প্রস্তুত নন। উনি আমাকে বলেছিলেন যে এই কাজের জন্য উনি আমাকে বেশ বড়সড় ইনামই দেবেন। উনি বলেছিলেন যে যদি বাড়ির মালিক মারা যায়, তাহলে মালিকের আগে পেছনে যেহেতু কেউ নেই, সেহেতু ওনারা সেই ভাড়া বাড়িতে শান্তিতে বসবাস করতে পারবেন। উনি আমাকে লোভ দেখিয়েছিলেন যে যত তাড়াতাড়ি তার এই কাজ সম্পন্ন হবে, তত তাড়াতাড়ি উনি আমাকে 5 লক্ষ টাকা পাঠিয়ে দেবেন। এখন এই কাজের জন্য যে জিনিসটা আমার লাগবে, সেটা শুনলে তোমাদের সবার রক্তচাপ হয়তো বেড়ে যাবে। আমার যেই জিনিস প্রয়োজন সেটা আসলে সেই পানির সাথে সম্পৃক্ত, যেই পানি দিয়ে মৃতদেহকে গোসল করানো হয়। আমি ওনাকে এই বিষয়ে জানালে উনি বাংলাদেশ থেকেই আমাকে পানি পাঠিয়ে দেন। আমি পর্তুগালে একটা কুর্তা ও একটা সালোয়ার কিনেছিলাম এই কাজের জন্য। আমার কাছে যেদিন এই পানি এলো, সেদিন সন্ধ্যাতেই আমি সেই কুর্তা সালোয়ারটা সেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। কিছুদিন ভিজে থাকার পর আমি সেটাকে একটা ছায়ার মতো স্থানে শুকিয়ে নিলাম, আর সেই কুর্তা সালোয়ারটা আবার বাংলাদেশে পাঠিয়ে দিলাম এবং সেই ভাড়াটাকে বললাম এটা বাড়ির মালিককে উপহার হিসেবে দেবেন, এমনভাবে যেন এটি তার মেয়ের জন্য দিলেন। আমার কথা মতো উনি সেটা ইস্ত্রি করে বাড়ির মালিককে তার মেয়ের জন্য উপহার হিসেবে দিয়ে দিলেন। যেই বাড়ির মালিকের মেয়ে সেই কুর্তা সালোয়ার গায়ে জড়ালো, বাড়িওয়ালা যেন একদম মরা মানুষের মতো বিছানায় শুয়ে গেল। এরপর সে অনেক ডাক্তার দেখিয়েও শেষ রক্ষা পায়নি। আমি জানতে পেরেছিলাম যে তার মৃত্যু হয়েছে 2 মাসের মধ্যেই। আমার কাজ শেষ হবার 1 সপ্তাহ পরেই সেই ভাড়াটে আমাকে 5 লাখ টাকা পাঠিয়ে দিলেন। আর উনি যদি আমাকে টাকা না পাঠাতেন, তাহলে ওনার জানা ছিল যে ওনার অবস্থাও সেই বাড়ির মালিকের থেকে ভিন্ন কিছু হবে না। ঘটনা 3। তৃতীয় ঘটনাটি হলো একজন সৎ মায়ের। সেই সৎ মায়ের 3টি সন্তান ছিল, যাদের মধ্যে একজন কন্যা সন্তান ছিল ওনার হাজবেন্ডের প্রথম স্ত্রীর সাথে। এখন ওনার এই ভয় ছিল যে যদি ওনার স্বামী মারা যান, তাহলে সম্পত্তিতে সৎ কন্যারও অংশ থাকবে। সেই অংশটা যেন মেয়েটা না পায়, এই কাজ করার জন্য সে আমার কাছে এসেছিল। উনি এই কাজের জন্য আমাকে 10 লাখ টাকার লোভনীয় অফার দেন। আমি জি হুজুর বলে কাজটা হাতে নিলাম। আমি ওনার কাছ থেকে 2 লক্ষ টাকা অগ্রিম নিলাম, আর ওনাকে 2টা ডিম দিয়ে বললাম যে এই ডিমগুলো আপনার সৎ মেয়েকে খাওয়াতে হবে। উনি ডিমগুলো নিয়ে বাসায় চলে গেলেন। এরপর যখনই ওনার মেয়ে সেই ডিমগুলো খেলো, আমার সামাইল তার উপর হামলা করে দিল আর মেয়েটাকে আস্তে আস্তে পাগল বানিয়ে দিল। সেই মেয়েটা পাগল হয়ে সারাদিন ধরে নিজের শরীরের ওপর ছুরি, কাঁটা, ব্লেড দিয়ে জখম করতে লাগলো।
তাকে বাধা দিতে গেলেও সে কারোরই হাতে আসতো না। তার বাবা যেহেতু ধনী ছিল, প্রথমে মেয়েটিকে উনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন, কিন্তু যখন পরিস্থিতি হাতের বাইরে চলে গেল তখন তাকে মানসিক হাসপাতালে ভর্তি করাতে হলো। আর যখনই সে হাসপাতালে ভর্তি হয়ে গেল, আমার জন্য সে সহজ শিকারে পরিণত হলো। আমি তাকে মানসিকভাবে আরো দুর্বল করে দিলাম। যখন সে পুরোপুরি আমাদের আয়ত্তের ভেতরে চলে এলো, তখন সে একদিন কোনোভাবে একটা ছুরির ব্যবস্থা করে সেটা নিজের গলাতেই চালিয়ে দিল। হাসপাতালের লোকেরা ভেবেছিল সে আত্মহত্যা করেছে, কিন্তু আমি আর তার সৎ মা এই ব্যাপারগুলো ভালো করে জানতাম যেটা কার কাজ। ঘটনা 4। চতুর্থ ঘটনা একজন রাজনীতিবিদের, যিনি তার প্রতিপক্ষের এক নেতার ওপর জাদু করতে চেয়েছিলেন। এটা তখনকার কথা, যখন আমি বাংলাদেশেই ছিলাম। উনি একদিন আমার কাছে এলেন এবং আমাকে তার সব সমস্যার কথা বলতে শুরু করলেন। উনি বলেছিলেন ওনার প্রতিপক্ষ যদি মারা যায় তাহলে উনি সহজে নির্বাচনে জয়লাভ করতে পারবেন। ওনার কথা শুনে আমি ওনার কাছে ওনার প্রতিপক্ষ নেতার ছবি চাইলাম। যখন উনি আমাকে ওই বিরোধী প্রার্থীর ছবি দিলেন, তখন আমি ওনাকে বলেছিলাম যে ওনার কাজ তো হবে, কিন্তু বদলে ওনাকে আমার 10 লাখ টাকা দিতে হবে। উনি আমার কথায় রাজি হয়ে গেলেন। এরপর আমি আমার কাজ শুরু করে দিলাম। কিন্তু কাজ শুরু করার কিছুদিনের মাথায় জানতে পারলাম সেই প্রতিপক্ষ কোনো এক জাদুকরের কাছ থেকে নিজের জন্য প্রোটেকশন নিয়ে নিয়েছেন আমার কাজের বিরুদ্ধে। সেই জাদুকরের বেশ কিছু জিন তার সিকিউরিটির জন্য নিযুক্ত ছিল, যা আমি আস্তে আস্তে বুঝতে পারলাম। আমার জিন যখন তাদের ওপর আক্রমণ করলো, তখন বেশ ভালোই সংঘর্ষ হলো তাদের মাঝে। এই লড়াই হাতে হাতে লড়াই নয়, বরং জাদুকরদের মাঝে একে অপরের সাথে জ্ঞানের লড়াই। যখন আমি ওই জাদুকরের সাথে লড়ছিলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমি দুর্বল হয়ে পড়ছি। ওই সময়ে ওই জাদুকরের সাথে লড়াই করাটা আমার জন্য নিছক বোকামি ছাড়া আর কিছুই ছিল না। আমার নিজের জীবন বিপদের মুখে পড়ে যাচ্ছিল বলে আমার মনে হচ্ছিল। তখন আমি সেই রাজনীতিবিদকে একদিন আমার কাছে ডেকে বললাম, এই কাজটা খুব বেশি কঠিন, এখন আমার 10 লাখ টাকা নয় বরং 20 লাখ টাকা লাগবে। উনি তাতেও রাজি হয়ে গেলেন। এখন আমাকে এই কাজের জন্য এমন কিছু করতে হবে যেন আমি ওই বিরোধী প্রার্থীর জিনদের ধরতে পারি, যারা সেই প্রতিপক্ষ প্রার্থীর সুরক্ষার কাজে নিয়োজিত ছিল। এটা ছিল 1.5 সপ্তাহের মহা কঠিন এক কাজ, যা আমি এরপর অনেক সহজেই সম্পন্ন করলাম। 1.5 সপ্তাহ পর যখন আমার কার্যক্রম সম্পূর্ণ হলো, তখন ওই বিরোধী প্রার্থীর সিকিউরিটির জিনদের আমি ধরাশায়ী করতে সক্ষম হলাম এবং আমার কাছে বন্দি করে রাখলাম। এখন যতক্ষণ না তারা আমার অধীনে আছে, ততক্ষণ কেউই তাদের এই বন্দি দশা থেকে মুক্তি দিতে পারবে না। এরপর আরেকটি কাজ আমি করেছিলাম, সেটা হলো আমার অধীনস্থ জিনদের মাধ্যমে ওই জাদুকরকে মেরে ফেললাম, কারণ সে ভবিষ্যতে আমার ক্ষতির কারণ হতে পারে। এক ঢিলে 2 পাখি মারা হলো। আমার চাল বুঝতে পারল না কেউই, আমার ভবিষ্যৎ সিকিউরিটিও হয়ে গেল। সেই জাদুকর ভেবেছিল যে প্রথম যুদ্ধে হেরে যাওয়ার পর আমি এই কাজ থেকে হয়তো সরে গিয়েছি, কিন্তু আমি তাকে ঘুমের মধ্যে মেরেছিলাম, কারণ যদি সে জাগ্রত থাকতো তাহলে তাকে মেরে ফেলার কাজটা অনেক কঠিন হয়ে যেত। এখন আমার লক্ষ্য ছিল সেই বিপক্ষ দলীয় প্রার্থী, যিনি সেই রক্ষাকারী জিনদের চলে যাওয়ার পর পুরোপুরি আমার জন্য সহজ টার্গেটে পরিণত হয়েছিল। আমি আমার জিনের মাধ্যমে তার আত্মীয়কে পজেস করলাম। এরপর আমার জিন ওনার ওপর এমন এক মৃত্যু দিল যে তার মৃত্যু একদম স্বাভাবিক বলেই মনে হলো। তার পরিবারের লোকেরা পোস্টমর্টমও করালো না। করালেই বা আমার কি? হতে পারে তার পোস্টমর্টম রিপোর্টেও জানা যেত যে তার মৃত্যু স্বাভাবিক ছিল না, বরং তাকে গলা টিপে মারা হয়েছে। এবার খুঁজতে থাকো কে মেরেছে। শেষমেশ ধরা যদি কাউকে পড়তেই হয়, তবে ধরা পড়লে পড়তো সেই বিপক্ষ দলীয় নেতার আত্মীয়ই। এটা ছিল সেই ঘটনা যার পর আমি পর্তুগালে যেতে বাধ্য হয়েছিলাম, কারণ সেখানকার পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছিল এবং এও সম্ভব ছিল যে আমাকে ধরে ফেলতে পারত মানুষ। পঞ্চম ঘটনা হলো একজন পরিচিত ব্যবসায়ীর। এই বাংলাদেশি ব্যবসায়ী কানাডায় থাকতেন। ওনার একজন প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী আমার কাছে আসেন এই কামনা নিয়ে যে উনি সেই কানাডা প্রবাসীর ব্যবসা শেষ করতে চান। এরপর যখন উনি আমাকে টাকা দেওয়ার প্রস্তাব করলেন, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম।
এখন আমার সেই কানাডার ব্যবসায়ীর সকল তথ্যের প্রয়োজন। শুধু কালো জাদু করতে চাওয়া ব্যক্তিটি আমাকে সেই কানাডার ব্যবসায়ীর ও তার মায়ের ছবি এনে দিলেন। ওনার মায়ের নাম আর ওনার নামও বললেন। আমি আমার জিনের দলকে সেখানে পাঠালাম যাতে তারা দেখতে পারে যে কোনো জাদুকর ওনার রক্ষায় নিয়োজিত আছে কিনা। যখন জানতে পারলাম যে সে সব জাদুতে বিশ্বাস করে না, তখন উনি আমার সহজ শিকারে পরিণত হয়ে গেলেন। আমি জিনের মাধ্যমে ওনার ওপর জাদু করতে শুরু করলাম। ওনাকে জাদু করা মিষ্টি খাওয়ালাম আর ওনার চায়ের মধ্যে ছাগলের রক্তের কয়েক ফোঁটা দিয়ে দিলাম। এই যে কাজগুলোর কথা আমি বলছি, সেই সব কাজ আমার সেই জিনগুলোই করেছিল। আমি এসব কাজ করে ওনার মস্তিষ্ক এমনভাবে নিয়ন্ত্রণ করছিলাম যে উনি সঠিকভাবে যেন কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে না পারেন। সঠিক সিদ্ধান্ত না নেয়ার কারণে ওনার ব্যবসায় বেশ কিছু ক্ষতি হয়ে গেল। আমার জিনও ওনার ওপর সবসময় নজর রাখত। যে কোনো সঠিক কাজ করতে গেলে তাকে সেখান থেকে পথভ্রষ্ট করে দেওয়া হতো। কয়েক মাস পর সে এত বড় ব্যবসায়ী রাস্তায় এসে দাঁড়িয়েছিল। বেচারা এত বড় ক্ষতি সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। শোনো, ঘটনা তো অনেক আছে। যদি তুমি বলো তবে আমি শুনিয়ে দিতে পারি। আমার কাছে তো অনেক ধরনের মানুষ আসে। আমি যে দাবি করছি ঘটনার শুরুতে, সেই দাবি আমি পুনরায় করছি। যদি তোমাদের বা তোমাদের শ্রোতাদের আমার দাবি মানতে অস্বীকৃতি থাকে বা যদি মনে করো যে সব ঘটনা ভুয়া, তাহলে একটা কাজ করো। যদি তোমাদের মধ্যে কেউ আমাকে পরীক্ষা করতে চাও। আগেই বলেছিলাম, এখানে তিনি আবারও বলেছেন যে যদি আপনি সন্দিহান হন, এরপরে তিনি যেটা বলেছেন সেই পদ্ধতির কথা, তিনি আপনাকে বিশ্বাস করাতে সক্ষম যে এই পদ্ধতির মাধ্যমে আপনি আসলেই আর সন্দেহ রাখবেন না। যাই হোক, আমি সেটা স্কিপ করে গেলাম। এই জাদুকরণী মহিলা সেদিনের মতো ওনার ঘটনা শেষ করলেন। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন? ঘটনা শেষ? হ্যাঁ শেষ, তবে অর্ধেক। বাকি অর্ধেক শুনবেন না? যেমনটা আমি ঘটনার শুরুতে বলেছিলাম যে আমি এবার 2 পার্টে একই সাথে বলবো, একই ইমেলে লিখব শুধুমাত্র আপনাদের জন্য। আমি ঠিক তেমনটাই করতে যাচ্ছি। জাদুকরণীর এসব ঘটনা সেদিনের মতো শেষ করে আমি ঘটনাটি উনি যতটুকু বলেছিলেন ততটুকু লিখে সেদিনের মতো ঘুমানোর প্রস্তুতি নিলাম। এখন আমি আপনাদের সঙ্গে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই। যেদিন আমি এই ঘটনাগুলি লিখে ঘুমানোর জন্য শুয়ে পড়লাম, সেদিন রাতে ভোর 4:43 আমার ঘুম ভাঙল। আমি দেখলাম যে আমি মনে হয় উল্টো হয়ে আমার বুক বিছানার দিকে দিয়ে শুয়ে আছি। হঠাৎ মনে হলো আমার শরীরের নিচে থাকা তোষকটা যেন নড়ছে আর বুকটা ধরফর করছে। এতটা বেগে ধরফর করছিল যে মনে হচ্ছিল আমার শরীর কাঁপছে। আমি ভাবছিলাম যে এভাবে সবকিছু কাঁপছে কেন। আমার মাথায় এলো যে ভূমিকম্প হচ্ছে না তো আবার। আমি আমার ঘরের দরজার দিকে তাকালাম। মনে হচ্ছিল দরজাটা কাঁপছে খটখট আওয়াজ করে। হঠাৎ মনে হলো আমার কোমরের ওপর থাকা কম্বল কেউ ধরে টেনে নিয়ে যাচ্ছে। এসব বিষয়ে রিসার্চ করতে করতে মাঝে মাঝে ভয় জিনিসটা তেমন ছিল না। আমি বিছানা থেকে উঠে ডাইনিং রুমের দিকে গেলাম। ফ্যানের দিকে তাকিয়ে দেখলাম যে ফ্যান তো একেবারে স্থির, ভূমিকম্প তো হচ্ছে না। আমি বেসিনে মুখ ধুয়ে আমার ঘরের বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরালাম। রাত তখন 4:58। আমি সিগারেট খেয়ে রুমে ফিরে লাইট অফ করে আবার বিছানায় এসে শুয়ে পড়লাম। একটু তন্দ্রা আসতেই আবার সেই একই অনুভূতি, ভূমিকম্প, কেউ আমার কম্বল ধরে টেনে নামিয়ে নিয়ে যাচ্ছে। আমি এবার বিরক্ত হয়ে উঠে ঘরের লাইট অন করে দরজার সামনে দাঁড়ালাম। দরজা খুলে আমি বাইরে গিয়ে এমন এক দৃশ্য দেখলাম যা আমার কল্পনার অতীত। আমার ঘরের সামনেই যেন 50-60টা তেলাপোকা উল্টো হয়ে পড়ে আছে। আমি ভেবেছিলাম এগুলো হয়তো মৃত। আমি আমার রুমে এসে দেখি আমার রুমের মেঝেতে এমন আরও 50-60টা তেলাপোকা। বিছানার দিকে তাকিয়ে দেখলাম বিছানার মশারির ওপরেও মৃত তেলাপোকা। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পর ফজরের আজান দেবে। আমার আম্মু নামাজের জন্য উঠলেন। আমার রুমের সামনে এসে উনি আমাকে জিজ্ঞেস করলেন, কিরে, তোর রুমের বাইরে এত তেলাপোকা মরে পড়ে আছে কেন? আমি ওনাকে বললাম, রুমের ভেতরে আসো। উনি আমার রুমের ভেতরে এসে আমার মতো একটা শক খেলেন। এরপর উনি আমাকে জানালেন এটা অসম্ভব, কারণ বাসার কোনো রুমেই তেলাপোকা মরার কোনো মেডিসিন প্রয়োগ করা হয়নি। এরপর আমার মা ঘর ঝাড়ু দেবেন ভেবে ফুলের ঝাড়ু নিয়ে আমার রুমে উপস্থিত হলেন। আশ্চর্যজনকভাবে ঝাড়ুটার স্পর্শ পেয়ে প্রতিটি তেলাপোকা সোজা হয়ে দৌড়ে কোথায় পালিয়ে গেল। এই ঘটনার ব্যাখ্যা আমার আজও জানা নেই। আছে শুধু প্রশ্ন, যদি তেলাপোকা মারার মেডিসিন দেয় তাহলে এরা কেন মারা গেল না? আর
যদি সারা ঘরে মেডিসিন দেয়া হয়, শুধুমাত্র আমার ঘরের সামনেই কেন এরা আসবে? ভূমিকম্প ছাড়া আমার ঘরের দরজা কিভাবে কাঁপলো? তর্কের খাতিরে যদি মেনেও নেই যে এসব নিছকই আমার মনের কল্পনা, তাহলে আমার আম্মু যা দেখলেন সেটা কি সত্যি না? আমি জানি না। এতক্ষণ নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা কেন শেয়ার করলাম জানেন? শুনুন, জানতে পারবেন। এই ঘটনার প্রথম পর্ব শুনে আপনারা অনেকেই ভাবছেন হয়তো এই ছেলেটা হারামকে প্রমোট করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, একটা কথা বলি, আপনারা তো প্রতিদিন নিউজ চ্যানেল দেখেন যেখানে ডাকাতি ও খুন, নানান ধরনের নেগেটিভ খবরও আসে। সেসব নিউজে এটাও বলা হয় কিভাবে ডাকাতি আর খুন করা হয়েছে, এবং এসব নিয়ে মানুষকে সতর্কও করা হয়। এর মানে এই নয় যে তারা ডাকাতি বা খুনকে প্রচার বা প্রমোট করছে, বরং এর উদ্দেশ্য হলো মানুষকে জানানো যে আজকাল এই দুনিয়াতে, এই দেশে কি ঘটে চলেছে। আরেকটা কথা বলি, আপনারা আবার এই ঘটনার প্রথম অংশ শুনতে পারেন যেখানে এই মহিলা কখনোই এটা দাবি করেননি যে তিনি কালো জাদু করেন। যদিও উনি কালো জাদু শব্দটার ব্যবহার করেছেন, কিন্তু উনি শুরুতেই ক্লিয়ার করেছেন যে উনি জিনদের মাধ্যমে কাজ করে থাকেন। ওনার বলা সব ঘটনার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের সেই জিনের দুনিয়ার সম্পর্কে জানানো, আর এটাও জানানো যে আসলে এই দুনিয়া আছে আমাদেরই মাঝে, আর এটাও জানানো যে এই দুনিয়াটা কিভাবে কাজ করে। তবুও আমি বলে রাখি যে ওই মহিলা যাই বলেছেন, ওনার কোনো প্রকার বক্তব্যের জন্য আমি কোনো দায়িত্ব নিচ্ছি না। তিনি যা কিছু বলেছেন আমি শুধু সেটা ওনার ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করছি। এর পেছনে কি রহস্য আছে সেটা আল্লাহই ভালো জানেন। যাই হোক, চলুন আমরা আবার সেই জাদুকরিনীর ঘটনায় মনোনিবেশ করি। ঘটনার পরের অংশ আমি আবারও জাদুকরিনী মহিলার ভাষাতেই বলছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন জাদুকরিনী: বাবা, কেউ যদি নিজের নাম আর তার মায়ের নাম লিখে থাকেন কমেন্ট সেকশনে, তাহলে তোমার এবং তোমার শ্রোতাদেরও বিশ্বাস হয়েছে এতক্ষণে যে আমি কে, আমার সাথে কে আছে, আর আমি কি করতে পারি। এই ঘটনা যেদিন প্রচার হবে তার আগের দিন তুমি আমাকে জানাবে। আমি তোমাদের কমেন্ট পড়ব প্রথম অংশ শেষ হবার পরে। তোমাদের কমেন্ট সেকশনে অনেকেই হয়তো এতক্ষণে বলেছে বা বলবে আগামীকাল যে তাদের স্বপ্নে এমন কিছু ঘটে গেছে যার কোনো ব্যাখ্যা নেই। যাই হোক, এবার তোমাকে একটা মজার কথা বলি। আমি কিন্তু ইতিমধ্যে টুকটাক তোমাকেও দেখিয়েছি গত রাতে। বুঝতে পেরেছ হয়তো যে আমি কি করতে পারি। এখন তুমিও এই ব্যাপারে অনেকটাই জানো। বাবা, তোমাদের কমেন্ট সেকশন চেক করো তো। অনেকেই এখন আমার নামে হয়তো জাহান্নামের সার্টিফিকেট বিলি করছে, অথচ যারা এই সার্টিফিকেট বিলি করছেন এনারা নিজেরাও জানেন না যে এনারা কোথায় যাবেন, কিন্তু অন্যদের জাহান্নামের সার্টিফিকেট এমনভাবে দিচ্ছেন যেন এনাদের নিজেদের জান্নাতে যাওয়াটা পাকা হয়ে গেছে। আমি জানি যে আমি গুনাহগার, আমি অনেক গুনাহ করেছি, কিন্তু প্রতিটি কাহিনীর দুইটা দিক থাকে। যেখানে আমি মানুষের সাথে অনেক অন্যায় করেছি, সেখানে কিছু মানুষের ভালো করার জন্য তাদের উপকারও করেছি। এখন কিয়ামতের দিনই পরিষ্কার হবে কার পাল্লা কতটুকু ভারী। এখন তোমাকে আমি যে ঘটনাগুলো বলবো সেগুলো আমার ভালো কাজগুলোর মাঝের কিছু কাজ, যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আমি মানুষকে সাহায্যও করেছি। আবারও বলি যে আমার জ্ঞান ভুল নয়, আমি কোনো ভুল চিৎকার করিনি, কোনো শয়তানের কাছে সাহায্য চাইনি, কোনো শিরক বা কালাম পড়িনি। আমি জিনের মাধ্যমে ভালো কাজও করি এবং একইভাবে খারাপ কাজও করি। ঘটনা এক। একদিন আমার দরবারে একজন মহিলা এসে হাজির হলেন। ওনাকে দেখে যেন খুবই বিমর্ষ মনে হচ্ছিল আমার। এটা তখনকার ঘটনা যখন আমি বাংলাদেশেই থাকি। সেই মহিলা আমার সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন এবং হাত জোর করে বলছিলেন যে ওনার পরিস্থিতি কতটা খারাপ। ওনার স্বামী কোনো চাকরি বা কাজ পাচ্ছিল না, ছেলেদের কোথাও চাকরি হচ্ছিল না। মনে হচ্ছিল যে ওনাদের বাড়ি থেকে সুখ পুরোপুরি পালিয়ে গেছে। উনি বলেছিলেন যে ওনার ঘরের চারপাশে পরিষ্কার করলেও নোংরা ময়লা পড়ে কিছুক্ষণের ভেতর, আবার দুর্গন্ধ হয়ে যায়। এত নোংরা আবর্জনা কোথা থেকে আসে কেউ জানে না। ওনাদের আলমারিগুলোর ভেতরে থাকা কাপড়গুলো কেউ যেন ব্লেড দিয়ে কেটে চলে যায়। না, ওনাদের মেয়েদের জন্য ভালো কোনো সম্পর্ক আসছে না। ওনাদের ছেলেদের চাকরি বা বিয়ে হচ্ছে না। ওদের বিয়ের সম্পর্ক এলেও কোনো না কোনো অজুহাতে সেই বিয়ে বাধা পড়ে। প্রথম দিন আমি সেই মহিলাকে এড়িয়ে চললাম এবং ওনাকে ওনার বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানতাম যে ওনার পরিবার খুবই গরিব
আর ওনার পক্ষে আমার চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। কিন্তু কিছু সপ্তাহ পর উনি আমার কাছে আবার ফিরে এলেন এবং একেবারে আমার পায়ের কাছে পড়ে গেলেন। উনি কাঁদতে কাঁদতে বলেছিলেন যে ওনার মেয়ের শরীরে কাটা দাগ পড়েছে এবং ওনার মেয়ের মুখ দিয়ে কেউ পুরুষালী কণ্ঠে কথা বলছে, আর অনবরত ওনার মেয়ে পাগলের মতো আচরণ করছে, এমনকি নিজেকে মারারও চেষ্টা করছে। তোমাদের এখানে একটু বলে রাখি, আমি কোনো ইস্তেখারা করি না। যদি কাউকে চেক করতে হয় যে তার সাথে কোনো সমস্যা আছে কিনা, আমি আমার জিনদের পাঠিয়ে চেক করি, দেখি কোনো সমস্যা আছে কি নেই। আর হ্যাঁ, তোমাকে গতদিন হয়তো আমি আমার জিনদের নাম বলিনি। আসলে আমার অধীনে থাকা কয়েকজন জিন আছে, তাদের মাঝে 4 জন খুবই বিশেষ আমার জন্য। আমি বেশিরভাগ কাজ এই 4 জনের মাধ্যমে করে থাকি। এদের মধ্যে একজনের নাম সামাইল, দ্বিতীয় জনের নাম মারু, তৃতীয় জনের নাম মাস এবং চতুর্থ জনের নাম হুজ্জা। এখন বলি সেই মহিলার ঘটনা। সেই মহিলা আমার কাছে এসে বসে খুবই আকুতি মিনতি করছিলেন ওনাকে সাহায্য করার জন্য। আমার ছোট মেয়ে তখন আমার পাশেই বসেছিল। সে আমাকে বলল, আম্মা, এনার কাজটা করে দিন দয়া করে। আমি ওই মহিলার উপর কিছুটা রেগে গেলাম। তখন আমি ওনার কাছে জানতে চাইলাম উনি কোথায় থাকেন। ওনার বাড়ির ঠিকানা নিয়ে আমি সামাইলকে ওনার বাড়িতে পাঠিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে সামাইল ফিরে এসে আমার কানে কানে বলল, এদের বাড়িতে ভয়াবহ জাদু করা হয়েছে এবং যেই জাদুকর এই জাদু করেছে সে অনেকগুলো জিনকে এনাদের পেছনে লাগিয়ে দিয়েছে যেন এনাদের কোনো নেক বা হালাল কাজই না হয়। এরপর সামাইল আমাকে বলল, আম্মা, আপনাকে এদের বাড়িতে যেতে হবে, আপনার সাথে আমরাও যাব। এনাদের বাড়িতে কিছু কাজ করে সেই জাদুকরের সঙ্গে যোগাযোগ করতে পারবো। আমি ওই মহিলাকে বললাম যে আগামী রবিবার আমি ওনার বাড়ি যাব, এরপর বাদ বাকি কথা সেখানেই হবে। পরবর্তী রবিবার এলো, আমি ওনাদের বাড়ি চলে গেলাম। ওনাদের বাড়ির অবস্থা দেখে আমি নিজেও চিন্তিত হয়ে পড়লাম। ওনার ছোট ছোট মেয়ের মুখে আমি ভয়ের ছাপ লক্ষ্য করছিলাম। আমার দিকে তাকিয়ে তাদের মুখে কিছু আশার আলো যেন আমি দেখতে পাচ্ছিলাম। তারা যেন আমাকে এক ধরনের মসিহা মনে করতে শুরু করেছিল, যেন তাদের এই সমস্যা থেকে আমি বের করে নিয়ে আসতে পারি। আমি যখন ওনাদের বাড়িতে প্রবেশ করলাম তখন সেখানে কোনো জিনদের দেখা পেলাম না। হয়তো তারা আমার আসার খবর শুনে পালিয়ে গেছে। সামাইল আমাকে জানালো, আম্মা, বাকিরা এখান থেকে পালিয়ে গেছে। আমি জিন দেখতে পারি, কিন্তু তারা আমাদের মতো একে অপরকে দেখে না। এই দৃষ্টিশক্তিটা শুধুমাত্র একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছেই থাকে, যা অনেক সময় জন্মগত হয়, আবার অনেক সময় অর্জন করা যায়। সাধারণ মানুষ হয়তো এটা বুঝতে পারবেন না। যাই হোক, ওনাদের বাড়িতে কিছু একটা আছে। আমি খেয়াল করলাম যে তাদের বাড়ির ওপর অনেকগুলো কাক আর চিল ঘোরাফেরা করছে। যদি কারো বাড়ির ওপরে চিল আর কাক এভাবে ঘোরে তাহলে 100% প্রমাণ যে ওই বাড়ির ওপর কালো জাদু করা হয়েছে। আমি বাড়ির প্রতিটি সদস্যের সাথে আলাদা আলাদাভাবে কথা বললাম। তাদের আমি জিজ্ঞেস করছিলাম যে তারা কি কি অনুভব করেছে এই বাড়িতে। তাদের সবচেয়ে ছোট 9 বছরের মেয়েটা বলেছিল সে দেখতে পায় একজন মহিলাকে যার শরীর আগুনে পুড়ে যাচ্ছে এবং সেই মহিলা তাকে নাকি স্বপ্নে এসেও ভয় দেখায়। সেই মহিলার ইমিডিয়েট বড় বোন বলতে শুরু করলো যে সে ঘরে নানান ধরনের ছায়া দেখে এবং প্রায়ই ঘুমের মধ্যে কেউ নাকি তাকে তুলে নেওয়ার চেষ্টা করে। ওই বাচ্চাদের বাবাকে দেখে একজন ভালো মানুষ বলেই মনে হচ্ছিল আমার। ওনার চেহারায় সাদা দাড়ি ছিল, কপালে নামাজি দাগ স্পষ্ট। আমি ওনার কাছে জানতে চাইলাম যে ভাইজান, আপনার সাথে কি কিছু হয়েছে? উনি বললেন ওনাকে নামাজ পড়তে বাধা দেওয়া হয় এবং নিয়মিত চেষ্টা করা হয় যেন তিনি নামাজে যেতে না পারেন। তারপর তিনি একটি ঘটনা শেয়ার করলেন। সেটা ছিল কিছুটা এমন। এক রাতে তিনি ঈশার নামাজ পড়তে যাচ্ছিলেন। হঠাৎ কেউ ওনাকে এমন জোরে ধাক্কা দিল যে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 থেকে 7 ফুট সামনে গিয়ে পড়লেন। ওনার মুখে প্রচুর আঘাত লেগেছিল, ওনার নাকের হাড়ও নাকি ভেঙে গিয়েছিল। এই ঘটনা কি প্রায় 2 মাস আগের, কিন্তু এখনও ওনার মুখে আঘাতের চিহ্নটা রয়ে গেছে। সেই মহিলা যিনি ওই বাচ্চাদের মা, তিনি আমার কাছে এসে বললেন যে রান্না করার ফাঁকে আমাদের হাঁড়িতে কেউ এমন কিছু দিয়ে চলে যায় যার জন্য হাঁড়ি থেকে প্রচুর দুর্গন্ধ বের হতে শুরু করে। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুই বুঝতে পারিনি যে আসলে এই কাজটা কে করেছে। এরপর যখন হাঁড়িতে খিচুড়ি রান্না করা হয় তখন হাঁড়ি থেকে গরুর গোবরের মতন বাজে গন্ধ বের হয়।
আমি এসব শুনে ওনার মেয়ের সাথে দেখা করতে চাইলাম, যার শরীরে কাটা দাগ ভেসে উঠেছিল আর যার ওপর জিন হাজির হয়েছিল। আমি সেই মেয়ের ঘরে ঢুকতেই দেখলাম যে সে একদম অযত্নে ঘুমাচ্ছে, কিন্তু আমার ঘরে ঢোকার সাথে সাথেই সে বিছানায় উঠে পড়ল। আমি তার চোখের দিকে তাকিয়ে দেখলাম, আমার মনে হলো তার মধ্যে কিছু একটা অবশ্যই আছে। সে বিছানা থেকে লাফ দিয়ে উঠে আমাকে আক্রমণ করতে চেষ্টা করলো, কিন্তু মাঝপথেই সামাইল আর মারু তাকে ধরে ফেললো। এরপরে সে একেবারে অভ্রান্তভাবে চিৎকার করছিল আর হাত পা ছোড়াছুড়ি করছিল আর আমার ওপর আক্রমণের চেষ্টা করছিল অনবরত। আমি সামনে এগিয়ে গিয়ে তার মুখে জোরে একটা চড় মারলাম, আর সাথে সাথে সে একদম ছোট বাচ্চার মতো মন খারাপ করে বিছানায় বসে পড়ল। আমি তার কাছে প্রশ্ন করতে শুরু করলাম, তুই কে? তোকে কে পাঠিয়েছে? তোর পেছনে কোনো জাদুকর আছে? বল। সে বলল, আমাকে তো ওই জাদুকর তার গোলাম বানিয়ে রেখেছে। যদি আমি তার নাম বলি তবে সে আমাকে মেরে ফেলবে আপা। এখন ওই জাদুকরের সাথে যোগাযোগ করতে হলে আমাকে কাজ করতে হবে। আমি বাড়ির সবাইকে ঘর থেকে বাইরে পাঠিয়ে দিলাম, শুধু ওই মেয়েটিকে বাদে। মেয়েটি তখনও আমার সামনেই বসা অবস্থায় ছিল। আমি সামাইল আর মারুকে নিয়ে ঘরে মেয়েটির সামনে ছিলাম। আগেই বলে রাখি যে যখনই আমি বাড়ি থেকে বের হলাম তখন আমার আরও দুইজন জিন, রজনী আর বুসিরের কাছে বাড়ির দায়িত্ব দিয়ে আসতাম, কারণ যেসব জাদুকর আমার শত্রু হয়ে উঠেছিল তারা সব সময় সুযোগের সন্ধানে থাকতো যে কিভাবে আর কখন তারা আমার পরিবারের ক্ষতি করতে পারবে। সেই কারণে রজনী আর বুসির আমার অনুপস্থিতিতে বাড়িটা রক্ষার কাজ করত। যাই হোক, আমি সেই মেয়েকে সামনে বসিয়ে আমার মতো জাদুর আয়াত পড়া শুরু করলাম। কিছু সময় পর সেই জাদুকর আমাকে তার জিনের মাধ্যমে তার বার্তা পাঠাতে লাগলো। এটা এমন একটা পরিস্থিতি যখন আমরা জাদুকররাই আর এক জাদুকরের বিরুদ্ধে লড়াই করি। এই লড়াই চলাকালীন আমরা একে অপরের শক্তি সম্পর্কে ধারণা পাই। সেই জাদুকরও আমার শক্তির কথা বুঝে গিয়েছিল। আমি সামাইল আর মারুকে তার ডেরায় পাঠিয়ে দিয়েছিলাম। সেই জাদুকর তৎক্ষণাৎ পিছনে হটতে বাধ্য হলো আমার খবর পেয়ে, এবং আমাকে খবর পাঠালো, ঠিক আছে, আমি আমার জিনদের ফিরিয়ে নিচ্ছি। যখন আমি তাকে খবর পাঠিয়ে জিজ্ঞেস করলাম যে এই কাজটা কে করাচ্ছে তাকে দিয়ে, আমার প্রশ্ন শুনে সে খবর পাঠিয়ে দিল, আপনি যেই বাড়িতে বসে আছেন ওই বাড়ির মহিলার স্বামীর বড় ভাইয়ের বউ আমাকে দিয়ে এই জাদু করাচ্ছে। আমি কারণ জানতে চাইলে সে বলল, ওই মহিলা তার ছেলের সাথে এই বাড়ির এই মেয়ের বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু যখন তারা বিয়েতে রাজি হয়নি তখন সে বাড়িতে আমাকে দিয়ে জাদু করিয়েছে। আমি জাদুকরকে খবর পাঠালাম আর বললাম যে ওই বাজে মহিলাকে যেন তাড়াতাড়ি ডেকে নিয়ে আসে এবং আমার সাথে ফোনে কথা বলিয়ে দেয়। একটু পরেই সেই বাজে মহিলার ফোন আসলো, কিন্তু সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছিল। বলছিল যে যদি এই জাদুকর পিছিয়ে যায় তাতে কি হয়েছে, আমি অন্য কাউকে দিয়ে এই জাদু করিয়ে নেব। তার কথা শুনে আমি বুঝে গিয়েছিলাম সে জেদি প্রকৃতির খারাপ ধরনের মানুষ এবং প্রতিশোধের নেশায় পুরোপুরি পাগল হয়ে গেছে। আমি তাকে প্রথমে ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে মানল না। এরপর আমি তাকে হুমকি দিয়ে বললাম যে তুই নিজের পরিণতি দেখে নিস, এই বাড়ির সবার কাছে এসে তোকে মাফ চাইতে হবে। এরপর একদিন সেই মহিলা কাপড় শুকাতে ছাদে এসেছিল। আমি আগে থেকেই মারুকে সেখানে ডিউটিতে রেখেছিলাম। মারু সেই মহিলাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার নির্দেশ অনুযায়ী ছাদ থেকে পড়ে তার পা ভেঙে গেল। যখন তার পায়ের আঘাত কিছুটা ভালো হলো তখন সে হুইল চেয়ারে তার দেবরের পরিবারের কাছে এসে ক্ষমা চাইল এবং এবার তাদের ওপরে জাদু করানোর জন্য তওবা করল। ঘটনা 2। আরেকটা ঘটনা যে আমি তোমাকে বলবো সেটা হলো পর্তুগালের কোনো এক রয়্যাল ফ্যামিলিকে নিয়ে। একদিন আমি আমার এক মুরিদের কাছ থেকে জানতে পারি যে সেই পরিবারের ওপর নানান রকমের সমস্যা চলছে। ওনারা নাকি অনেক পীর ফকির চিকিৎসক দেখিয়েছেন, কিন্তু কেউই তাদের সমস্যার সমাধান করতে পারেনি। ওনারা আমাকে আমার এক পরিচিত ব্যক্তির মাধ্যমে বার্তা পাঠিয়ে ওনাদের বাড়িতে আসার আমন্ত্রণ জানালেন। বেশ নামিদামি লোক হওয়ার কারণে ওনারা নিজে আমার কাছে আসতে পারলেন না বিধায় আমি ওনাদের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করলাম। কিন্তু তখন আমি জানতাম না যে ওনাদের সঙ্গে ঠিক কী ধরনের সমস্যা আছে, কারণ ওনারা প্রায় সব কিছু গোপনে রেখেছিলেন। আর আমি চাইলে সামাইল বা মারুকে দিয়ে খোঁজ নেওয়াতে পারতাম, কিন্তু টাকা ছাড়া এই কাজ
আমি করবই বা কেন? যাই হোক, আমি যখন ওনাদের বাড়িতে পৌঁছালাম, অথবা বলতে পারো যে ওনাদের প্রাসাদে পৌঁছালাম, তখন দেখলাম ওনাদের পৈতৃক বাড়ির পেছনে একটা বিশাল বড় জঙ্গল ছিল। কিন্তু যেই মুহূর্তে আমি ওনাদের বাড়িতে প্রবেশ করলাম, চারিদিকে শুধু জিন আর জিনই দেখতে পেলাম। ওনাদের প্রাসাদের ছাদ থেকে নিচের মাটিতে, গলিতে, দরজার সামনে প্রতিটি জায়গাতেই জিন হাজির ছিল। এবং এরা কোনো সাধারণ জিন নয়, বরং আমার মনে হচ্ছিল যে যিনি এই জিনদের এখানে পাহারার দায়িত্বে দিয়েছেন তিনি সাধারণ কোনো জাদুকর নন। এরপর যখন আমি ওনাদের ঘরের ভেতরে প্রবেশ করলাম, তখন ওনারা আমাকে খুব উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং আমাকে সম্মানের সাথে বসালেন এবং খাওয়ালেন। আমি ওনাদের জিজ্ঞেস করলাম, আচ্ছা এবার আপনারা বলুন তো আপনাদের সমস্যাটা কি? কারণ ইতোমধ্যে আপনাদের বাড়িতে আমি যে ভারী পাহারা দেখেছি সেটা মোটেই স্বাভাবিক নয়। ওনারা আমাকে জানালেন যে পরিবারের 2 ছেলের মধ্যে সম্পত্তি নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। তারপর সেই পরিবারের একজন মহিলা বললেন, আমার স্বামীর ছোট ভাই আমার স্বামীর ওপর জাদু করিয়েছে। অর্থাৎ 2 ভাইয়ের পরিবারের মাঝে যেই পরিবারের ওপর জাদু হয়েছে সেই ভাইয়ের পরিবারই আমাকে এখানে ডেকে পাঠিয়েছে। ছোট একটা ছেলে আমার পাশে দাঁড়িয়ে বলল, আব্বু যেন কেমন করে আন্টি। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার আব্বু কোথায়? তখন সেই ছেলের মা বললেন, ওর আব্বু ওপরে ঘরে আছে, কিন্তু আপনি আগে বুঝে নিন এই কাজটা আপনি করতে পারবেন কিনা। আমি বললাম, আমি পারবো, আমাকে নিয়ে চলুন। সেই জাদুকর এই বাড়ির ওপর যত জিনের ডিউটি বসিয়েছিল তারা আমাকে দেখে খুবই সতর্ক হয়ে গিয়েছিল। তারা সব দিক থেকে আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল এবং ভয় দেখানোর চেষ্টা করছিল। কিন্তু যেহেতু আমি আমার নিরাপত্তা নিয়ে এসেছিলাম, অর্থাৎ সামাইল এবং মারু যেহেতু আমার সাথেই ছিল, সেহেতু তারা আমার উপর আক্রমণ করতে পারছিল না। যখন সেই মহিলা আমাকে ওনার হাজবেন্ডের ঘরে নিয়ে গেল, আমি তখন দেখলাম যে ওনার হাজবেন্ড নিজের ঘরে এদিক থেকে ওদিকে হাঁটছে। ওনার ঘরে ঢুকতে আমি বুঝতে পারলাম যে ওনাকেও কেউ পজেস করেছে এবং উনি এই মুহূর্তে পজেস অবস্থাতেই আছেন। ওনার সম্পূর্ণ ঘর যেন ছায়ায় ডুবেছিল। এত আলো থাকার পরেও সেখানে ঘন কালো অন্ধকার যেন সবকিছু ঢেকে দিয়েছিল। প্রথমেই সেই মহিলার হাজবেন্ড আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আরে ভাই, তুই তো আগে লোকজনদের উপর জাদু করতিস, এখন জাদু এমনের জন্য আসিস? উনি আমার সাথে বাংলা ভাষায় কথা বলছিলেন, যদিও তিনি বাংলা জানতেন না। এমনকি ওনার পরিবারের কেউই বাংলা জানত না। আমার সাথে কথা বলার জন্য ওনারা একজন অনুবাদক রেখেছিলেন যে আমাদের একে অপরের কথা বুঝিয়ে দিচ্ছিল। ওনার পরিবারও সেই মহিলার হাজবেন্ডকে বাংলায় কথা বলতে দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল। আমি ওনাদের বললাম, আপনারা একটু বাইরে গিয়ে বসুন, আমাকে একা একা রোগীর সাথে কথা বলতে দিন। এখন যেহেতু উনি একজন রয়্যাল ফ্যামিলির ওয়ারিশ, সেহেতু ওনার কিছু প্রোটোকল ছিল। ওনারা আমাকে একা রেখে যেতে একটু ভয় পাচ্ছিলেন। ওনাদের নিরাপত্তা কর্মীরাও আমাকে একা ওনার সাথে কাজ করতে দিচ্ছিলেন না। অবশ্যই আর কোনো উপায় না দেখে ওনাদের পরিবার আমার কাজের অনুমতি দিলেন। ঘরের ভেতরে যেতেই আমি ওনাকে জিজ্ঞেস করলাম, বল তুই কে এবং এনাদের কেন বিরক্ত করছিস? সেই ব্যক্তি একটি কর্কশ পুরুষ কণ্ঠে আমার সাথে কথা বলতে লাগলো। আমি কিছুক্ষণ চুপ থেকে আমার জানা জাদুর পড়াগুলো পড়ছিলাম। এমন সময় হঠাৎ ওনার আওয়াজ মেয়েলি হয়ে গেল। আমি বারবার ওনাকে জিজ্ঞেস করছিলাম যে তাকে এখানে কে পাঠিয়েছে, কি তার নাম, কিন্তু সে আমার কথার উত্তর না দিয়ে আমাকে নিয়ে বিদ্রূপ করছিল। এবার আমি রেগে গেলাম, একটা মোমবাতিতে আগুন দিলাম এবং সেটা সেই পজেস ব্যক্তির নাকের কাছে ধরলাম, যা জিনকে পুড়িয়ে মারার পদ্ধতি। যেই আমি মোমবাতি জ্বালিয়ে আমার জাদুর আয়াত পড়ে কাজ করতে শুরু করলাম, কিছুক্ষণের মাঝেই জিনটা পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু জিনটা পুড়ে যাওয়ার পর যেটা হলো সেটা আমি কখনো ভাবিনি। আমি ওই ঘরটাকে বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছিলাম, তবুও বাকি জিনগুলো ভেতরে ঢুকতে শুরু করলো। আমি হতবাক হয়ে গেলাম যে আজ পর্যন্ত কেউ আমার এই বেষ্টনী পার করতে পারেনি। বেষ্টনী ভাঙতে পারলেও তারা আমার উপর হামলা করতে পারছিল না সামাইল আর মারুর জন্য। আমি বুঝতে পারছিলাম যে তাদের পেছনে যে কেউ আছে সে খুবই শক্তিশালী। আমি আমার জানা সবচেয়ে শক্তিশালী আমল বের করলাম, যেটা আমি আগে কখনো ব্যবহার করিনি, কারণ কখনো প্রয়োজন পড়েনি। যেই আমি সেটা পড়তে শুরু করলাম, জিনগুলো সব ঘর থেকে বেরিয়ে চলে যেতে লাগলো। কিন্তু ওই পজেসড ব্যক্তির ওপর নতুন এক জিনের আবির্ভাব হলো। সে আমাকে বলছিল যে আমাদের জাদুকর আপনার সাথে দেখা করতে চাইছে। আমি সামাইলকে বললাম, ওর সাথে যাও এবং দেখা করো সেখানে কি হচ্ছে আর কে এই ব্যক্তি যে এই লোকের ওপরে কালো জাদু করেছে। সামাইল সেই জিনের সঙ্গে সেই জাদুকরের ডেরায় গেল। সে সেখান থেকে ফিরে এসে আমাকে বলল সেখানে প্রায় 14 জন জাদুকর আছে। এটা একটা
আফ্রিকান দেশ যেখান থেকে এই জাদু করা হচ্ছে। সেই জাদুকর বার্তা পাঠিয়েছে যে যদি আমরা একে অপরের সঙ্গে লড়াই করি তাহলে দুজনেরই জীবন বিপদের মুখে পড়তে পারে। তাই ভালো হবে যদি আমরা নিজেরা লড়াই বন্ধ করি এবং এই সমস্যার সমাধান খুঁজে বের করি। সেই জাদুকর আমাকে সেই ব্যক্তির নামও বলেছিল যে এই জাদু করতে আদেশ দিয়েছে। আমি এরপর সেই পজেস ব্যক্তির ওপর থেকে পজিশনের সমস্যার কাজটা শেষ করলাম এবং ওনার পরিবারকে পুরো পরিস্থিতির খবর জানিয়ে দিলাম। ওনাদের পরিবারের সন্দেহ যে ব্যক্তির ওপর ছিল সেই সন্দেহই ঠিক ছিল। নিজের আপন ছোট ভাই তার নিজের বড় ভাইয়ের ওপর সম্পত্তির লোভে জাদু করিয়েছে। ছোট ভাইটা শহরের বাইরে থাকায় তাকে জলদি বাড়িতে ফেরার জন্য খবর পাঠানো হলো। পরের দিন ছোট ভাই আসার পরে সে আমাদেরকে জাদুকরের লোকেশন বলে দিয়েছিল, যার মাধ্যমে সে এই জাদু করাচ্ছিল। কারণ আমার দেয়া এত সব প্রমাণ দেখে ছোট ভাই যথেষ্ট ভীত হয়ে গিয়েছিল এবং সবকিছু স্বীকার করতে বাধ্য হয়েছিল। এরপর সে এই জাদু তুলে নেবে বলে সবাইকে আশ্বস্ত করে। এখন যেহেতু দুটো পক্ষই পিছিয়ে এসেছে সেহেতু ওনারা নিজেরাই সেই সম্পত্তির বিরোধটাও শান্তিপূর্ণভাবে মিটিয়ে ফেললেন। সেই রয়্যাল ফ্যামিলি আমাকেও একটা বড় পুরস্কার পাঠিয়েছিলেন। এরপর এই ঘটনাগুলো বলার কারণ হলো যে যারা আমাকে জাদুকরি বলেছে তাদের উদ্দেশ্য করে এসব বলা। এগুলো আসলে জাদু বললেও কোনো জাদু নয়, এগুলো আসলে একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমি খারাপ কাজও করতে পারি, ভালো কাজও। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই ঘটনাটি শোনার জন্য এবং রাসেল ভাইকে ধন্যবাদ জানাই এত কষ্ট করে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ঘটনাটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তবে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো, আর যদি ভালো না লেগে থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি আবারও বলতে চাই যে এই জাদুকরণী মহিলার ভাষ্যের কোনো দায়িত্ব আমি নিচ্ছি না। সকলের সুস্থতা কামনা করে মোহাম্মদ সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসব নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই বলে সাবিত আলম তার ঘটনা শেষ করেছেন। বেশ লম্বা একটা ঘটনা এবং যে ঘটনাটি তিনি শেয়ার করেছেন এবং তিনি দুটো ভাগে এই ঘটনাটি প্রথমে ভাগ করেছিলেন, তারপরে একসাথে দুটো ঘটনা পাঠিয়েছেন। তিনি একটি ঘটনারই দুটি অংশ ছিল, সেটা একসাথে করে পাঠিয়েছেন। থ্যাংক ইউ সাবিত আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি যে আপনাদের কাছে ওই ঘটনাটি ভালো লেগেছে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মুস্তফা আলম রোমান, বর্তমানে ভূত.com-এর একজন মডারেটর হিসেবে নিয়োজিত আছি। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমাদেরই একজন লিসেনারের পাঠানো। বর্তমানে তিনি একজন সৌদি প্রবাসী এবং তার নাম মোহাম্মদ বোরহান আহমেদ। প্রতি সপ্তাহে অনেকেই আমাদের কাছে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনতে চেয়ে মেসেজ পাঠান, তাই আজ আপনাদের জন্য একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম। ঘটনাটি বোরহান ভাই আমাকে যেভাবে বলেছেন আমিও ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বোরহান আহমেদ। আমি বর্তমানে সৌদি আরবের একজন প্রবাসী। আমার জন্মস্থান কুমিল্লা জেলার মুরাদনগর থানায় পাহাড়পুর উপজেলার অন্তর্গত পাঁচপুকুরিয়া গ্রামে। আর সেখানে আমার এবং আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি রোমহর্ষক ঘটনাই শোনানোর চেষ্টা করব আপনাদের। আমার বন্ধুর নাম রাজীব। 2007 সালে কলেজে পড়াকালীন প্রমি নামের এক মেয়ের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়। প্রথমে কলেজের বন্ধু বান্ধবের মধ্যে ব্যাপারটা কেউ না জানলেও বছর খানেকের মধ্যে সেটা জানাজানি হয়ে যায়। সত্যি বলতে তারা দুজনকে অনেক ভালোবাসত, তবে ঝামেলা বেঁধে যায় 2012 সালের মাঝামাঝি একটা সময়ে। প্রমির মা আগে থেকেই রাজীবের সাথে সম্পর্কের ব্যাপারটা জানলেও প্রমির বাবা ব্যাপারটা জানতেন না। তিনি বিভিন্ন জায়গা থেকে মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ আসতে থাকায় একটা সময় তিনি মেয়ের বিয়ে দিতে রাজি হন, কিন্তু ব্যাপারটা প্রমি মেনে নিতে পারছিল না। তাই বাধ্য হয়ে তার মাকে দিয়ে বাবাকে সবটা জানায়। আর বন্ধু রাজীব তখন মাত্র অনার্স 3rd ইয়ারে, আর তার পরিবারের আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না বললেই চলে। সবটা জানার পর প্রমির বাবা আমার বন্ধু রাজীবের সাথে মেয়ের বিয়ে দিতে নারাজ। তার স্ত্রী আগে থেকে সবটা জানার পরেও তাকে কিছু না জানানোয় তিনি বেশ ক্ষিপ্ত হয়ে যান এবং তার স্ত্রীর ওপর চাপ সৃষ্টি করতে থাকেন মেয়েকে বিয়েতে রাজি করানোর জন্য। তবে প্রমিকে কোনোভাবেই অন্য কোথাও বিয়ে করতে
রাজি করানো সম্ভব হচ্ছিল না। তাই একটা সময় প্রমির মা আর কোনো রাস্তা না পেয়ে আত্মহত্যার কথা বলে প্রমিকে রাজি করান। মাকে সবাই ভালোবাসে, কোনো সন্তান কখনোই নিজের চোখের সামনে তার মাকে মৃত অবস্থায় দেখতে চাইবে না। তাই প্রমিও সেদিন তার মায়ের মুখের ওপর কিছুই বলতে পারেনি। ওই দিন বিকেলে প্রমি আমার বন্ধু রাজীবকে ফোন করে সবটা জানায় এবং সব কিছুর জন্য ক্ষমা চেয়ে নেয়। প্রমির কথাগুলো শুনে রাজীবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে অনেকবার প্রমিকে বোঝানোর চেষ্টা করেছে এবং পরিবারের সাথে কথা বলার ব্যাপারেও জানিয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ঘটনা ঠিক 3 দিন পর প্রমির বিয়ে হয়ে যায় এবং সে তার স্বামীর সাথে ঢাকায় চলে যায়। এদিকে নিজের ভালোবাসাকে হারিয়ে রাজীব যেন পাগলের মতো হয়ে গিয়েছিল আর খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। অসুস্থতার এক পর্যায়ে তাকে হাসপাতালে ভর্তি করা হলে ধীরে ধীরে সুস্থ হতে থাকে। তবে হাসপাতাল থেকে ফেরার পর আমি যখন রাজীবদের বাসায় যাই, তখন সেখানে গিয়ে আমি যেন এক অন্য রাজীবকে খুঁজে পাই। গিয়ে দেখি ওর আচরণ বেশ স্বাভাবিক, সবার সাথেই বেশ হাসি খুশি ভাবে কথা বলছে। আমার কাছে প্রথমে ব্যাপারটা একটু অদ্ভুত মনে হলেও ওকে সুস্থ অবস্থায় দেখে বেশ ভালো লাগছিল। তাই প্রমির ব্যাপারে কোনো কথা না বলে সান্ত্বনা দিতে গেলে আমার ওর মনটা খারাপ হয়ে যেতে পারে ভেবে তখন কিছু বলিনি। ওই দিন রাজীবের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়েছি, অনেক গল্প করেছি, কিন্তু শুরুর দিকে আমার কাছে ওর আচরণটা অদ্ভুত লেগেছে। সেটা কিন্তু মিথ্যে হয়ে যায়নি। আড্ডা শেষে ওর কাছ থেকে বিদায় নিয়ে যখনই বেরোতে যাব, ঠিক তখনই রাজীব পেছন থেকে আমার কাঁধে হাত রেখে বলল, কি ভেবেছিস ভুলে গিয়েছি? নিজের ভালোবাসাকে ভুলে যাও কি এতই সোজা? ওকে যখন নিজের করে নিতে পারিনি, তখন ওকে আমি অন্য কারো হতে দেব না। পেছন থেকে ওর কথাগুলো শুনে আমার বুকটা কেমন যেন কেঁপে উঠল। আমি পেছনে ফিরে জিজ্ঞেস করলাম, কি করবি তুই? ও আমার কথার কোনো উত্তর না দিয়ে মুচকি হেসে আমাকে বিদায় জানায়। ওই দিনের পর থেকে রাজীবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুরো শহর তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, সব আত্মীয়দের কাছে খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু রাজীবকে আর খুঁজে পাওয়া যায়নি। ওর পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হলে আমাদেরও জেরা করা হয়েছিল, কিন্তু শেষমেশ পুলিশও কোনো সন্ধান দিতে পারেনি। প্রমি এবং আমাদের বাসা পাশাপাশি হবার কারণে আমার মা মাঝে মাঝেই তাদের বাড়িতে যেতেন এবং আমাদের সাথে তাদের সম্পর্কটা বেশ ভালো ছিল। বন্ধুর জন্য কষ্ট পেয়ে আমি একদিন প্রমিদের বাড়িতে গিয়ে প্রমিকে রাজীবের ব্যাপারে সবটা জানাই। রাজীবের অবস্থার কথা শুনে প্রমি সেদিন খুব কষ্ট পেয়েছিল, তবে তখন আর কিছুই করার ছিল না। যা হোক, এভাবে আরো অনেক দিন কেটে যায়। প্রায় 7 মাস পর আমি মায়ের কাছ থেকে জানতে পারি প্রমি প্রেগন্যান্ট। এখন থেকে সে বাপের বাড়িতেই থাকবে। বেশ অনেক দিনের বন্ধুত্ব থাকায় প্রমিকে কংগ্রাচুলেট করতে ওই দিন বিকেলে আমি আর আমার মা ওদের বাড়ি যাই, কিন্তু ওখানে গিয়ে যা দেখি তা সবার চোখের পানি এনে দিয়েছিল। সেই পুরনো প্রমিকে আর চেনাই যাচ্ছিল না। চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে আর জীর্ণ শীর্ণ শরীর। ওকে দেখে প্রচন্ড রকমের অসুস্থ মনে হচ্ছিল। আন্টিকে ওর এরকম আচরণ বা এরকম অবস্থার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, প্রমি প্রায় 3-4 মাস ধরে অসুস্থ, অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু কেউ সেভাবে কিছু বলতে পারে না। হয়তো প্রেগনেন্সির জন্য এরকম হতে পারে। কিন্তু সত্যি বলতে প্রমির অবস্থা নিজের চোখে বিশ্বাস করার মতো ছিল না। মনের গভীরে এক প্রকার দুঃখ নিয়ে আমরা সেদিন ওদের বাড়ি থেকে চলে আসি। এর ঠিক 3 দিন পর আমি আর আমার মা আবারও প্রমিদের বাসায় যাই, কিন্তু প্রমির অবস্থা দেখে এবার আরো বেশি চমকে উঠি। সবচেয়ে বেশি অবাক করা বিষয় হলো, মাত্র 3 দিনে ওর ওজন প্রায় 2.5 কেজি কমে গিয়েছে। চোখের সামনে এমন দৃশ্য দেখে আমার মনে একটু সন্দেহ জাগতে থাকে। তাই প্রমির মাকে একজন ভালো হুজুর দেখাতে বলি। আমার কথা মতো আন্টি ওই দিন রাতেই মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসেন, কিন্তু সেই ইমাম সেভাবে কিছু জানাতে পারেননি। এর পরের দিন সকালে ঘটে এক অদ্ভুত ঘটনা। দীর্ঘ 7 মাস পর রাজীব বাড়ি ফিরে আসে। খবরটা এলাকায় ছড়িয়ে গেলে অনেক মানুষ রাজীবকে দেখার জন্য ওর বাড়িতে ভিড় করে। সে সময় এলাকার মানুষের মুখে শুধু একটাই প্রশ্ন, এতদিন কোথায় ছিল? তবে রাজীব এই প্রশ্নের উত্তর কাউকে দেয়নি। প্রাণের বন্ধুকে এতদিন পর দেখার জন্য আমি ছটফট করছিলাম। তাই দেরি না করে ওই দিন সকালেই আমি ওদের বাড়ি চলে যাই। ওখানে গিয়ে অনেকক্ষণ কথা হয়।
কিন্তু ও এতদিন কোথায় ছিল বা কি করছিল সেটার উত্তর আমাকে ও বলছিল না। যাই হোক, ওই দিনের পর থেকে প্রায় প্রতিদিনই আমি রাজীবের সাথে দেখা করতে যেতাম। এমনই একদিন কথায় কথায় রাজীবকে আমি প্রমির প্রেগন্যান্সি আর অসুস্থতার ব্যাপারটা জানাই। ভেবেছিলাম কথাটা শুনে ও খুব কষ্ট পাবে, কিন্তু মুহূর্তেই রাজীব আমাকে অবাক করে দিয়ে অট্ট হাসি হাসতে থাকে। এটা দেখে আমি কিছুক্ষণ চুপ করে ওর মুখের দিকে তাকিয়েছিলাম। আর সত্যি বলতে সেই মুহূর্তে কিছু বলার মতো ভাষাও আমার কাছে ছিল না। আমি যখনই এমন হাসির কারণটা জিজ্ঞেস করতে যাব, ঠিক তখনই ওর একটা কথা আমাকে চমকে উঠতে বাধ্য করলো। ও হাসতে হাসতে বলল, তাহলে এতদিনে আমার সাধনা সফল হয়েছে। জানিস আমি এতদিন কোথায় ছিলাম আর কি করছিলাম? আমি প্রমিকে কুহুক করেছি। রাজীবের এই কথাটা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। যাকে আমি প্রাণের বন্ধু ভাবতাম, সে একজনের জীবন নেয়ার জন্য কালো জাদু করেছে। মানুষ এতটা জঘন্য হতে পারে? আমি যখন মনে মনে এই কথাগুলো ভাবছিলাম, তখন রাজীব আপন মনে আমাকে সবকিছু বলে যাচ্ছিল। ও বলছিল, এই 7 মাস যে আমি কতটা কষ্ট করে কাটিয়েছি তুই জানিস না। অনেক অনেক সাধনা করতে হয়েছে আমাকে। আমি এতদিন এই মুরাদনগরেই ছিলাম, কিন্তু তোরা আমাকে খুঁজে পাসনি। এই মুরাদনগরে এক তান্ত্রিকের সাহায্যে প্রমিকে আমি নিজের হাতের পুতুল বানিয়েছি। আর মাত্র কয়েকটা মাস, তারপরেই সব শেষ। আমি রাজীবের এই কথাগুলো আর সহ্য করতে পারছিলাম না। আমি সজোরে ওকে একটা চড় মেরে বলি, এটা তুই কি করেছিস? তুই জানিস প্রমির এখন কি অবস্থা? তুই তোকে ভালোবাসতি, এরকমটা করতে পারলি ওর সাথে? গর্ভে থাকা বাচ্চাটাকেও ছাড় দিলি না। এরকম আরো অনেক কিছু বলার পরেও রাজীবের ওপর কোনো প্রভাব পড়ছিল না। তাই আমি অনেকটা জোর করে রাজীবকে টানতে টানতে প্রমিদের বাসার সামনে নিয়ে যাই। বাড়ির কাছে যাবার পর দূর থেকেই প্রমির শারীরিক অবস্থা দেখে রাজীব আর নিজেকে ধরে রাখতে পারেনি। এতদিন পর নিজের ভালোবাসাকে দেখে অঝরে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। আমি ওকে সান্ত্বনা দিতে দিতে ওখান থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি। বাড়ি ফেরার পর ও বারবার একই কথা বলছিল, আল্লাহ আমি এটা কি করলাম? নিজের মনকে শান্ত করতে না পেরে নিজের ভালোবাসার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। এখন যেভাবেই হোক আমাকে নিজের ভুল শুধরাতে হবে। রাজীবের কথাগুলো শুনে আমি ওকে সবটা বিস্তারিতভাবে বলতে বলি, কিন্তু ও আমাকে কিছু না বলে ওর গুরু সেই তান্ত্রিকের আশ্রমে নিয়ে যায়। তান্ত্রিকের আশ্রমটা মুরাদনগর থানার ভেতর হবার কারণে সেখানে পৌঁছতে খুব একটা দেরি হয়নি। ওখানে পৌঁছে দেখলাম আশ্রমের চারপাশে সেই তান্ত্রিকের কিছু চেলা ঘুরে বেড়াচ্ছে। রাজীব আমাকে রেখেই দৌড়ে ওদের কাছে গিয়ে কিছু একটা বলে ফিরে আসে। ও বলে ওরা কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছে, ওনার সময় হলে ডেকে নেবেন। আমরা বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষার পর একজন এসে রাজীবকে ডেকে নিয়ে যায়। আমিও পেছন পেছন হাঁটতে শুরু করলে বাকি লোকগুলো আমাকে থামিয়ে দেয়। প্রায় আধ ঘন্টা অপেক্ষার পর রাজীব সেই তান্ত্রিকের ঘর থেকে বিষণ্ণ আর মলিন মুখে বেরিয়ে আসে। কাছে গিয়ে কারণটা জিজ্ঞেস করতেই ও বলল, তান্ত্রিক সাহায্য করতে রাজি হয়নি, বাড়ি চল, সবটা বলছি। রাজীবকে নিয়ে বাড়ি ফেরার পর ও নিজে থেকেই একে একে আমাকে সবটা বলতে থাকে। সত্যি কথা বলতে ওর কথাগুলো শুনে আমি রীতিমতো চমকে উঠেছিলাম। ও বলল, 7 মাস আগে যখন শেষবারের মতো তোর সাথে দেখা করেছিলাম, তখন মাথায় শুধু একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছিল, আর সেটা হলো প্রতিশোধ। আমি প্রমিকে নিজের ছাড়া অন্য কারো হতে দিতে পারি না। আমি নিজের সহ্যের সীমা হারিয়ে ফেলেছিলাম। তাই ওই দিন রাতেই আমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। প্রথমে ভেবেছিলাম নিজের হাতে ওর স্বামীকে শেষ করে দেব, কিন্তু কোথায় কিভাবে করব কিছুই মাথায় আসছিল না। আর ঠিক সেই মুহূর্তে রাস্তার মাঝে আমাকে ছটফট করতে দেখে একজন লোক আমার দিকে এগিয়ে আসেন। অবাক করা বিষয়, তিনি ধীরে ধীরে আমার সাথে কথা বলে আমাকে শান্ত করে দেন। যেখানে আমি আমার পরিবারের সবার উপর ক্ষিপ্ত ছিলাম, বন্ধুদের সাথে কথা বলতে ভালো লাগছিল না, সেখানে একজন অপরিচিত ব্যক্তির দু একটা কথায় আমি কেমন শান্ত হয়ে গেলাম। আমি কিছু না বলতেই তিনি বললেন, আমার মনে হচ্ছে তুমি অনেকটা মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। আমিও একদিন তোমার মতো বাড়ি ছেড়েছিলাম। জানি না কি তোমার দুঃখ, তবে আমার দুঃখের কথা তোমার সাথে শেয়ার করতে পারি। এই বলে তিনি নিজের দুঃখের কথাগুলো আমাকে বলতে শুরু করেন। ওনার কথা শেষ হলে একটা সময় আমিও নিজের ব্যাপারে সবটা বলতে থাকি, এমনকি প্রতিশোধের ব্যাপারেও বলে দেই। ঠিক তখনই তিনি আমার কাঁধে হাত রেখে বলেন, চিন্তা করো না বন্ধু,
আমি তোমাকে সাহায্য করব। আমার পরিচিত একজন সাধক আছে, তিনি সব কিছু করতে পারেন। আশা করি তোমার মনের ইচ্ছেও পূরণ করে দেবেন। মনের ভেতর প্রতিশোধের আগুন জ্বলতে থাকায় আমি 7-5 না ভেবে ওনার সাথে চলে যাই। আর সেদিন মধ্যরাতেই সেই তান্ত্রিকের সাথে আমার প্রথম পরিচয় হয়। লম্বা জটা মাথা চুল, বিশাল দড়ি, পরনে টকটকে লাল রঙের কাপড়, সাথে কপালে সিঁদুর টিকা। আমি কাছে গিয়ে কিছু বলার আগেই তিনি নিজে থেকে একের পর এক আমাকে আমার সমস্যাগুলোই বলতে থাকেন। আমি অবাক হয়ে তার পায়ে পড়ে যাই আমাকে সাহায্য করার জন্য। তিনি আমাকে বলেন, তোকে আমি সাহায্য করতে পারি, তবে আমার কিছু জিনিসের প্রয়োজন। যেমন যার উপর তুই প্রতিশোধ নিতে চাস তার পরনের ব্যবহারকৃত কিছু জিনিস, জোড়া কবরের মাটি আর নদীর পানি প্রয়োজন। তুই নিজে যদি যজ্ঞ করে প্রতিশোধ নিস তাহলে সফল হবার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এখানেও একটি শর্ত আছে, যতদিন না কাজ শেষ হবে তুই কারো সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবি না। তান্ত্রিকের বলা সবকিছুই নিয়ে আসা আমার পক্ষে সম্ভব ছিল, আর সে সময় প্রতিশোধ ছাড়া অন্য কিছু আমি ভাবতে পারছিলাম না। তাই যজ্ঞের ব্যাপারে আমি রাজি হয়ে যাই। সেই রাতেই সব জিনিসপত্র জোগাড়ের জন্য আমি আবার বাড়িতে ফিরে আসি। আমার কাছে প্রমির উপহার দেয়া এবং ব্যবহার করা কয়েকটা জিনিস ছিল, আর সেগুলো নিয়েই আমি সরাসরি কবরস্থানে চলে যাই। ওখানে গিয়ে জোড়া কবর থেকে মাটি নিয়ে চলে যাই নদীর পাড়ে। এতক্ষণ কোনো সমস্যা না দেখা দিলেও নদীর পানি নিয়ে তান্ত্রিকের আশ্রমে ফিরে আসার সময় ঘটে এক অদ্ভুত ঘটনা। বারবার আমার মনে হচ্ছিল আমার পেছনে কেউ একজন আসছে, কিন্তু পেছনে তাকিয়ে কাউকেই দেখতে পাইনি। কিছু দূর এগোনোর পর আমার মনে হচ্ছিল আশপাশ থেকে নূপুরের শব্দ আসছে, কিন্তু এবারও কাউকে দেখতে পাইনি। আমি যখন আশ্রমের খুব কাছে, তখন আমার মনে হচ্ছিল আমার মা আর প্রমি দুজন একসাথে আমাকে পেছন থেকে ডাকছে। আমি প্রথমে প্রচণ্ড রকমের অবাক হয়ে যাই, মা এখানে আসবে কি করে, আর প্রমিত এখন ঢাকায় থাকে। ওরা দ্বিতীয়বার আমাকে ডাক দেওয়ার পর যেই না আমি পিছন ঘুরে তাকাবো, ঠিক তখনই সামনে থেকে একজন আমার মাথায় হাত রেখে পেছনে ঘুরতে বাধা দিল। আমি সামনের দিকে চোখ তুলে তাকাতেই দেখি এটা সেই লোকটা যিনি আমাকে তান্ত্রিকের সাথে পরিচয় করিয়েছেন। আমি তাকে দেখে এক প্রকার হকচকিয়ে গিয়েছিলাম, কারণ আমি যখন সামনে তাকিয়ে হাঁটছিলাম তখন পুরো রাস্তা ফাঁকা ছিল, চাঁদের আলোয় চারিদিক স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তাহলে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ইনি কোথা থেকে এসে হাজির হলেন? আমি ওনাকে কিছু বলার আগেই তিনি বললেন, পেছনে তাকিও না, তোমার প্রতিশোধ চাই না? প্রতিশোধ? যদি সত্যি প্রতিশোধ নিতে চাও তাহলে পেছনে না তাকিয়ে সোজা আশ্রমে চলে যাও। প্রথমে আমার মা আর প্রমির কণ্ঠ শুনে মনটা ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু প্রতিশোধের কথা মাথায় আসতেই আবারও সবটা কেমন গুলিয়ে গেল, আর আমাকে সামনে এগোতে বলে সেই লোকটা কোথায় যেন হারিয়ে গেল। কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছিলাম হাওয়ায় ভেসে ভেসে ওনার কণ্ঠস্বর আমার কানে পৌঁছচ্ছে, সামনে এগিয়ে যাও, পেছনে তাকাবে না কিন্তু। সত্যি কথা বলতে তখন আমার মধ্যে একটা ঘোর কাজ করছিল। খুব ক্লান্ত লাগছিল নিজেকে, তাই ওনার হুট করে গায়েব হয়ে যাওয়াটা আমার মাথায় আসেনি। ওনার কথা মতো কিছু দূর এগোনোর পর আবারও সেই ডাক, পেছন থেকে মা আর প্রমি আমার নাম ধরে অনবরত ডেকেই চলেছে। একটা সময় আর সহ্য করতে না পেরে আমি দৌড় দেই আর আশ্রমের সামনে গিয়ে পড়ে যাই। এরপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন ছিল সকাল। চোখ খুলতেই দেখি তান্ত্রিকের চেলাগুলো আমাকে চারপাশে একটা গণ্ডি তৈরি করে বসে আছে। আমি উঠে বসতেই পেছন থেকে তান্ত্রিক বলে উঠল, প্রথম কাজে তুই সফল হয়েছিস, আজ থেকে তোর আসল কাজ শুরু। ওই দিনের পর থেকে আমাকে আগুনের সামনে বসিয়ে বিভিন্ন যজ্ঞ করানো হতো। যজ্ঞ শেষে প্রমির ব্যবহৃত জিনিস আর জোড়া কবরের মাটি দিয়ে একটা পুতুল বানানো হতো। পুতুলটা একদিনে বানানো হয়নি, প্রায় 27 দিন সময় নিয়ে তান্ত্রিক পুতুলটা বানায়। আর 28 দিন রাতে একজন সদ্য প্রয়াত লোকের কাফনের কাপড় থেকে লম্বা একটা অংশ কেটে নিয়ে আসতে বলে আমাকে। এরকম কাউকে কোথায় পাওয়া যাবে সেই ঠিকানা তান্ত্রিক আগেই জানিয়ে রেখেছিল। তাই আমিও ছদ্মবেশে সেই জায়গায় পৌঁছে যাই আর রাতে লাশ পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে নেই। অপরিচিত হবার কারণে কয়েকটা ব্যাপার নিয়ে সন্দেহ করলেও আমি কাজটা করতে সফল হই। পরের দিন যজ্ঞের কাজটা বন্ধ ছিল। ওই দিন রাতে ঘুমানোর পর আমি এক অদ্ভুত স্বপ্ন দেখি। আমি দেখলাম বেশ সুদর্শন একজন পুরুষ আমার কাছে এসে বলছে, কাজটা তুমি একদমই ঠিক করনি, আর এখানে যে কাজটা করছো সেটাও একদমই ঠিক করছো না। এর জন্য ইহকাল এবং পরকালে
তোমাকে চরম শাস্তি ভোগ করতে হবে। যদি পারো তাহলে কাফনের কাপড়টা ফেরত দিয়ে এসো। এটা বলার সাথে সাথেই আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। স্বপ্নের ব্যাপারে তান্ত্রিককে জানালে সে বলে, চিন্তার কিছু নেই। কিন্তু পরক্ষণেই তিনি নিজেই তাড়াহুড়া করতে থাকেন পুতুলের কাজ সম্পন্ন করার জন্য। তিনি একে একে সবাইকে উঠিয়ে মন্ত্র পড়তে বলেন আর সবার মাঝে একটা পেন্টাগন আঁকিয়ে আগুন জ্বালিয়ে পুতুলটাকে মাঝখানে রাখেন। এরপর তিনি সেই কাফনের কাপড়টা দিয়ে সেটাকে মন্ত্র পড়তে পড়তে ফু দিতে থাকেন এবং দড়ির মতো ব্যবহার করে সেটাকে পুতুলের সাথে পেতে দেন। আমি দূরে দাঁড়িয়ে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম মন্ত্র শেষ হবার সাথে সাথে পেন্টাগনের মাঝখানে থাকা আগুনের শিখা দ্বিগুণ উচ্চতায় উঠে যাচ্ছিল। কিছুক্ষণ পর তান্ত্রিক আমাকে কাছে ডেকে বলেন, পুতুলের কাজ সম্পন্ন হয়েছে, খুব দ্রুতই তোর প্রতিশোধের কাজটাও সম্পন্ন হয়ে যাবে। ওই দিনের পর পুতুলটার সাথে কি হয়েছিল বা আরো কি করা হয়েছিল সেটা আমার জানা নেই। এতদিন আমি বাড়ি ফিরে আসতে পারিনি, কারণ আমার ভালো লাগছিল না, তাই ফিরিনি। তবে সে সময় আমি মাঝে মাঝে স্বপ্ন দেখতাম প্রমির স্বামী কোনোভাবে কষ্ট পাচ্ছে। ব্যাপারগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল। তবে তখন আমার খেয়াল ছিল না এই যজ্ঞের কারণে প্রমিও কষ্ট পাবে। প্রতিশোধের সবটাই ভালোভাবে চলছে দেখে একটা সময় বাড়ির লোকের কথা ভেবে খুব মন খারাপ হচ্ছিল, তাই ফিরে এসেছি। কিন্তু প্রমিকে দেখে আজ আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি যখন তান্ত্রিকের কাছে সাহায্যের জন্য গেলাম তখন সে বলল, এটা সম্ভব নয়, এই কাজটা একবার শুরু হয়ে গেলে আর বন্ধ করার ক্ষমতা কারো নেই। আমি অনেকবার তাকে অনুরোধ করেছি, কিন্তু কাজ হয়নি। এটা ছিল দীর্ঘ 7 মাসে কাটানো রাজীবের দিনগুলোর কথা। ওই রাতে আমি রাজীবের বাড়িতেই থেকে যাই। সত্যি বলতে কিছু বলার মতো ভাষা আমার ছিল না। যা হোক, পরদিন সকালে নিজেদের মধ্যে কথা বলে আবারও সেই আশ্রমে যাই তান্ত্রিকের সাথে কথা বলতে। প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করে তান্ত্রিকের সাথে কথা বলার সুযোগ হলেও এবারও কোনো লাভ হবে না। একটা উপায়ের কথা বলে দেয়, আর সেটা হলো কালো জাদু করা পুতুলটা নদীর পানিতে ফেলে দিয়ে আসা হয়েছে। যদি ওই পুতুলটা কোনোভাবে খুঁজে নিয়ে আসা যায় তাহলেই শুধুমাত্র একটা সমাধান করা সম্ভব। কিন্তু আমাদের জন্য সেই পুতুলটা খুঁজে বের করা অসম্ভব। স্রোতের টানে কোথায় হারিয়ে গিয়েছে সেটা কেউ জানে না। এদিকে দিন দিন প্রমির অবস্থা আরও খারাপ হতে থাকে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর সব ধরনের চেক আপ করে ডাক্তার স্পষ্টভাবে বলে দেন, যদি প্রমির শারীরিক অবস্থা এরকমই থেকে যায় তাহলে বাচ্চাটাকে আর বাঁচানো সম্ভব হবে না। তাই আমি আর রাজীব হন্যে হয়ে হুজুরের খোঁজ করতে থাকি, কারণ এবার ধর্মের ওপর বিশ্বাস রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না। হয়তো আমাদের চেষ্টার কারণে আল্লাহ আমাদের একটা সুযোগ করে দিয়েছিলেন। সৌভাগ্যবশত কুমিল্লা শহরেই আমরা একজন হুজুরের খোঁজ পাই। তার কাছে গিয়ে পুরো ঘটনা বলার পর তিনি অবাক হয়ে যান, কারণ একজনের ক্ষতি করার জন্য যে ব্যক্তি তান্ত্রিকের সাথে নিজেই যজ্ঞ করেছে সেই সমস্যার সমাধান খুঁজে বের করা খুবই কষ্টকর। তবুও তিনি আমাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেন। 2 দিন পর তিনি আমাদের কাছে ফোন করে ওনার বাড়িতে ডাকেন। ওখানে বাড়িতে যাবার পর তিনি যা বলেন তা ছিল ভয়ঙ্কর। তিনি বলেন, রাজীব যে তান্ত্রিকের কাছে গিয়েছিল সে প্রচণ্ড শক্তিশালী একজন। নিজের ক্ষমতা বৃদ্ধি করার জন্য কারো গর্ভে থাকা সন্তানের মৃত্যু ঘটানো তার জন্য জরুরি ছিল। তার সে পোষা কিছু জিনের মাধ্যমে রাজীব আর প্রমির খোঁজ পায়। আর যে রাতে রাজীব প্রতিশোধ নেবার জন্য বেরিয়েছিল সেই রাতে এক বদ জিনকে দিয়ে রাজীবকে বিভিন্নভাবে প্রভাবিত করে, অর্থাৎ ব্রেইন ওয়াশ করে তার আশ্রমে নিয়ে আসে এবং ওকে কাজে লাগিয়েই স্বার্থ সিদ্ধির কাজগুলো করিয়ে নেয়। তান্ত্রিক আগে থেকেই প্রমির গর্ভে সন্তান আসার আভাস পাচ্ছিল, তাই রাজীবকে অপেক্ষা করিয়ে 4 মাস পর্যন্ত যজ্ঞের কাজ করিয়েছে এবং 4র্থ মাসে পুতুলটা নদীতে ফেলে দিয়ে এসেছে। এছাড়াও আরও 2টো তাবিজ আছে, কিন্তু কোথায় আছে সেটা আমি বলতে পারি না। তাই এই সমস্যার সমাধান করা খুব কঠিন। হুজুরের কথাগুলো শুনে রাজীবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য এতদিন তাকে ব্যবহার করা হয়েছে এবং 2 জন মানুষের মৃত্যু ডেকে নিয়ে আসা হয়েছে। ও নিজের ওপর খুব অনুতপ্ত ছিল সে সময়। এরপর আমি হুজুরকে অনেক রকম অনুরোধ করতে থাকি কোনো একটা রাস্তা বের করে দেবার জন্য। তিনি একটা রাস্তার কথা জানালেও সেটার কোনো নিশ্চয়তা ছিল না। তিনি মূলত কাঁটা দিয়ে কাঁটা তোলার কথা ভাবছিলেন, অর্থাৎ তিনি ব্ল্যাক ম্যাজিক দিয়ে ব্ল্যাক ম্যাজিক কাটাতে চাচ্ছিলেন। 2 দিন পর পূর্ণিমার রাত থাকার কারণে তিনি আমাদের দুজনকে প্রমির ব্যবহৃত জিনিস, জোড়া কবরের 1 মুঠো মাটি আর ওই নদীর পানি নিয়ে আসতে বলেন।
হুজুরের কথা মতো দুদিন পর পূর্ণিমার রাতে আমরা এলাকার কবরস্থানে যাই জোড়া কবরের মাঝখান থেকে মাটি নিয়ে আসার জন্য। ওখানে গিয়ে মাটি নেওয়া পর্যন্ত কোনো সমস্যা না হলেও মূল সমস্যা শুরু হয় কবরস্থান থেকে বেরিয়ে আসার সময়। কবরস্থান থেকে বেরিয়ে আসার সময় গেটের পাশে একটা বিশাল পুকুর আছে। হঠাৎই মনে হলো পুকুরে কেউ যেন ঝাঁপ দিল, কিন্তু আমাদের আশেপাশে তো কেউ ছিল না। পেছনে ঘুরে তাকানোর আগ মুহূর্তে মনে হলো কেউ যেন আমাদের কাঁধে হাত রেখে একটা নিঃশ্বাস ছাড়লো, খুব ঠান্ডা একটা বাতাসের মতো। আমি পেছনে তাকানোর আগেই রাজীব পেছনে তাকিয়ে শক খেয়ে গিয়েছিল। আমি ওর মুখের দিকে তাকিয়েই দেখি ওর পুরো মুখ লাল হয়ে আছে, ঘাম ঝরছে, সাথে চোখগুলো বড় বড় করে কিছু একটার দিকে প্রচন্ড ভয় আর আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে। আমি পেছনে ফিরে তাকানোর পর যা দেখলাম তা বর্ণনাতীত। আমি তাকিয়ে দেখি প্রায় 9 থেকে 10 ফুট লম্বা একটা কালো ছায়া আমার পেছনে দাঁড়িয়ে আছে। ওটা দেখতে একদম মানুষের আকৃতির হলেও কোনো অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্টভাবে দৃশ্যমান ছিল না। ওই জিনিসটাকে দেখার পর আমাদের দুজনেরই নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছিল। আমরা কিছু বলার শক্তিও পাচ্ছিলাম না। ঠিক এই সময় অবয়বটা আমাদের দিকে এগিয়ে এসে বলল, যত চেষ্টাই করিস না কেন কোনো লাভ হবে না, তান্ত্রিক কখনোই তোদের সফল হতে দেবে না। এরপর ওই অবয়বটা আমার দিকে মাথাটা ঘুরিয়ে এসে বলল, শুধু শুধু নিজের জীবনটা শেষ করে দিতে চাইছিস? যার সমস্যা তাকেই মেটাতে দে, তুই তো বাইরের লোক, জীবন বাঁচাতে চাইলে এখান থেকে সরে যা। এটা বলেই অবয়বটা আমার চোখের সামনে থেকে কয়েক সেকেন্ডের মধ্যে ঘন অন্ধকারে মিলিয়ে গেল। ঠিক তখনই আমরা আমাদের বাক শক্তি আর হাঁটার শক্তি ফিরে পাই এবং আর এক মুহূর্ত ওখানে দেরি না করে দৌড়ে নদীর পাড়ে গিয়ে পানি সংগ্রহ করি আর হুজুরের বাড়িতে চলে যাই। হুজুর আমাদের কাছ থেকে জিনিসগুলো নিয়ে একে একে কাজ শুরু করেন এবং বলেন 3 দিনের মধ্যে প্রমি সুস্থ হতে শুরু করবে। হুজুরের কথায় আমরা বেশ আশায় আশায় দিন কাটাতে থাকি এবং আমার মাকে দিয়ে প্রতিদিনই প্রমির খোঁজ নিতে থাকি। ঠিক 3 দিন পর খবর পাই অন্যান্য দিনের তুলনায় প্রমি সুস্থ বোধ করছে। এভাবে 2 দিন বেশ ভালোভাবে কাটলেও 3 দিনের দিন শুরু হয় নতুন ঝামেলা। 3য় দিন রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখি আমি দেখি কবরস্থানের ভেতর যে অদ্ভুত কালো অবয়বটা দেখা দিয়েছিল সে কাকে যেন বেধড়ক মারধর করছে। দূর থেকে ব্যাপারটা আমার কাছে ঝাপসা লাগছিল। আমি কাছে যাওয়ার আগেই কয়েক সেকেন্ডের মধ্যে জিনিসটা আমার কাছে এসে বলে, তোকে না বলেছিলাম এই সব কিছু থেকে নিজেকে সরিয়ে রাখতে? এখনো সময় আছে, যদি না চাস তাহলে হয়তো 4টা প্রাণ চলে যাবে। এটা শোনার পরেই আমার ঘুমটা ভেঙে যায়। উঠে দেখি তখন সকাল হয়ে গিয়েছে। আমি যেই না আবার ঘুমানোর প্রস্তুতি নেব ঠিক সেই সময় খবর আসে প্রমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে আর তাকে ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম। এই তো হুজুর রুকাইয়া কাজ করছিল, তাহলে এরকম হলো কেন? আর আমি এই স্বপ্নটা দেখার পরপরই এমন খবর কেন পেলাম? এরকম আরো অনেক প্রশ্ন মনে জাগতে থাকে। তাই আমি রাজীবকে ফোন করে সবটা জানাই আর ওকে নিয়ে সকালেই হুজুরের বাড়িতে চলে যাই। গিয়ে যা দেখলাম এবং শুনলাম তা গা শিউরে ওঠার মতো। আমরা গিয়ে দেখি হুজুরের পুরো বাড়ি লণ্ডভণ্ড হয়ে আছে আর পুরো চোখ মুখ লাল হয়ে আছে। তাকে এই সব কিছুর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আজ ফজরের আজানের আগে এক বিশাল আকৃতির কালো অবয়ব আমার ঘরে এসে আমার রুমের থেকে টেনে তোলে এবং সরাসরি প্রমিকে সাহায্য করার থেকে বিরত থাকতে বলে। আমি ব্যাপারটা বুঝতে পেরে ওর সাথে তর্কে জড়িয়ে পড়ি আর মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে যেন ঘূর্ণিঝড় হয়ে যায় আর সবকিছু লণ্ডভণ্ড করে রেখে যায়। আমি প্রথমে ওর ক্ষমতার আন্দাজ করতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারি এটা অনেক শক্তিশালী একজন। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আরো ভালো কারো সাথে যোগাযোগ করো, না হলে অনেক বিপদে পড়তে পারো। আর আমার পক্ষে এটা সমাধান করা সম্ভব নয়। এরপর আবার সেই হুজুরের বাড়ি থেকে চলে আসি আমরা। বাড়ি ফেরার সময় মায়ের কাছ থেকে ফোন করে জানতে পারি প্রমির বাচ্চাটা আর নেই। গতকাল রাতেই নাকি সে মারা গিয়েছে। খবরটা পাওয়ার পর কারোরই মনের অবস্থা ঠিক ছিল না। সেই মুহূর্তে কি করব ভেবে না পেয়ে আবারও আমরা সেই তান্ত্রিকের আশ্রমে যাই তাকে টাকার অফার দিতে। আমাদের তখন মূল লক্ষ্য ছিল প্রমিকে বাঁচানো। যদি কোনোভাবে টাকা দিয়ে তান্ত্রিককে রাজি করানো যায়, কারণ এখন তো বাচ্চাটা মারা গিয়েছে, তার তো সাধ্য সিদ্ধি হয়েছে। কিন্তু আমরা পারিনি। তান্ত্রিক কোনোভাবেই কোনো কিছুতেই রাজি হচ্ছিল না। একটা সময় আমরা সব আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মহান আল্লাহ আবারও আমাদের সহায় হন। একদিন পরেই আমরা এক মহিলা তান্ত্রিকের খোঁজ পাই। মহিলা তান্ত্রিকের ঠিকানাটা ছিল কুমিল্লা জেলার চান্দিনা থানার ভেতর। তবে তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী ছিলেন।
হুজুরের সূত্র ধরে আমরাও কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করেছিলাম। এলাকার অনেকের কাছেই শুনেছি তিনি তন্ত্রবিদ্যায় বেশ পারদর্শী। আমরা অনেকভাবেই অনেক প্রতিকূল পরিবেশ কাটিয়ে মহিলা তান্ত্রিকের সাথে কথা বলার সুযোগ পাই। তিনি আমাদের সব কথা শুনে 51 টাকা হাদিয়া সামনে একটা থালায় রেখে বাইরে যেতে বলেন। আমরা বাইরে গিয়ে কিছুক্ষণ অপেক্ষার পর তিনি আমাদের ভেতরে ডাকেন। ভেতরে যাবার পর তিনি এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দেন যা শুনে আমরা দুজনেই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তিনি বলেন, রাজীবের মূল লক্ষ্য ছিল প্রমীর স্বামীর মৃত্যু ঘটানো আর প্রমীর সামান্য ক্ষতি করা, কিন্তু ওই তান্ত্রিক রাজীবের এই প্রতিশোধের সুযোগ নিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রমী এবং প্রমীর বাচ্চার উপর কালো জাদু করেছে। আর রাজীবকে স্বপ্ন দেখিয়েছে যে ওর যজ্ঞের কারণে প্রমীর স্বামী কষ্ট পাচ্ছে। প্রমীর বাচ্চাটাকে তো মেরে ফেলতে সক্ষম হয়েছে, এখন তার শেষ লক্ষ্য প্রমী। কিন্তু এর মধ্যেও একটা সমস্যা আছে। মহিলাতান্ত্রিকের পর আমাদের সাথে সেই সমস্যার কথা শেয়ার করেন, কিন্তু আমাদের ঘটনার সেই অংশটাই হচ্ছে সবচেয়ে বড় টুইস্ট, তাই সেটা ঘটনার শেষে উল্লেখ করব। এরপর তিনি আমাদের বলেন প্রমীকে 3টি তাবিজ করা হয়েছে। একটা আছে নদীতে সেই পুতুলের সাথে, যেটা খুঁজে পাওয়া এখন অসম্ভব, কিন্তু বাকি যে দুটো আছে সেটা খুঁজে পেলে সমস্যার সমাধান সম্ভব। ওই তান্ত্রিকের আশ্রমের পাশে একটা পেয়ারা গাছ আছে, ওই গাছের সাথে কাফনের কাপড় মোড়ানো তাবিজ ঝুলিয়ে একটা পলিথিনে বেঁধে দেওয়া আছে। বাতাসের কারণে পলিথিনটি যতবার উড়বে প্রমী ততবার অসুস্থ হয়ে পড়বে, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওটা নিয়ে আসতে হবে। আর সর্বশেষ তাবিজটি রয়েছে প্রমীদের বাড়ির রান্নাঘরের চুলো, সেই চুলোর মাটির নিচে, যেটা ওই তান্ত্রিক নিজের পোষা জিন দিয়ে রেখে আসছিল। তাই দেরি না করে কাল সকালের মধ্যে তাবিজগুলো খুঁজে আমার কাছে নিয়ে এসো। আমরা সেই তান্ত্রিকের কথা শুনে তখনই বেরিয়ে পড়ি। সত্যি বলতে ওনার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছিল, কিন্তু ওই পেয়ারা গাছ থেকে তাবিজটা নামানোর পর আমি খুবই অসুস্থ বোধ করছিলাম। শরীরের কোনো শক্তি পাচ্ছিলাম না, আর বমি বমি ভাব হচ্ছিল। অনেক দোয়া পড়ে ফুঁ দেওয়ার পর একটু সুস্থ হই। ওই রাতেই আমরা প্রমীদের বাড়ির রান্নাঘরে যাই তাবিজটা নিয়ে আসার জন্য। রান্নাঘরটা একটু দূরে হবার কারণে ধরা পড়ার সম্ভাবনা ছিল না, কিন্তু চুলোর ভেতর থেকে ছাই সরিয়ে মাটি খুঁড়ে যেই না তাবিজটা বের করতে যাব, ঠিক তখনই মনে হলো রান্নাঘরের বাইরে যেন তুফান উঠে গেছে, এখনই সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, বাতাসের কোনো ছোঁয়া আমাদের শরীরে তখন লাগছিল না। তাই আমরা ভয় না পেয়ে তাবিজটা তুলে ওখান থেকে দৌড় দেই। ওই দিন রাতে ঘুমানোর পর আবারও একটা স্বপ্ন দেখি, যেখানে ওই কালো অবয়বটা আবারও আমাদেরকে হত্যার হুমকি দেয় আর বেশ ভালোভাবেই শাসিয়ে যায়। কিন্তু ভুলের মাসুল তো গুনতেই হবে, আর প্রমীকেও বাঁচাতে হবে। তাই সকালেই আমরা সেই মহিলা তান্ত্রিকের কাছে যাই আর তাবিজগুলো দিয়ে আসি। তাবিজগুলো হাতে পাওয়ার পরেই তিনি কাজ শুরু করেন। আর সত্যি বলতে মায়ের কাছ থেকে খবর নিয়ে জানতে পারি প্রমী আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। তবে তখনও শঙ্কা ছিল। হুজুরের বেলায় তো এমনটাই বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে একটা বিপদ ঘটেছে। এবারও এমনটা ঘটবে না তো? যা হোক, মাঝখানে সবকিছু ঠিকঠাক চলছিল। এমনই একদিন সন্ধ্যায় আমি আমার রুমে বসে পড়ছিলাম, তখনই একটা বিষয় আমার মাথায় আসে আর আমাকে চিন্তায় ফেলে দেয়। আচ্ছা, আপনাদের কি মনে আছে আমরা যখন কবরস্থানে গিয়েছিলাম তখন ওই অবয়বটা আমাকে কি বলেছিল? সে বলেছিল যদি আমি প্রমীকে সাহায্য করি তাহলে 4 জনকে মরতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, মহিলা তান্ত্রিকের তথ্য অনুযায়ী প্রমীর স্বামীর কোনো প্রকার কালো জাদু করা হয়নি। তান্ত্রিক শুধুমাত্র প্রমী আর তার বাচ্চাকে জাদু করেছে, তাও আবার রাজীবের মাধ্যমে। যদি সাহায্য করার অপরাধে আমার মৃত্যু হয়, সেক্ষেত্রেও আমি হব 3য় এবং শেষ ব্যক্তি। তাহলে এই 4র্থ ব্যক্তিটাকে? কথাটা ভাবতে ভাবতেই আমার কাছে সেই তান্ত্রিকের ফোন আসে। তিনি বলেন পুতুলটা ছাড়াও প্রমীকে 2টো নয় 3টে তাবিজ করা হয়েছে, যেটা কিনা তিনি তার জিনের মাধ্যমে প্রমীদের বাড়ির পাশের পুকুর থেকে খুঁজে পেয়েছেন এবং নষ্ট করে ফেলেছেন। এরপর তিনি আমাদের একটা সুসংবাদ দেন। তিনি বলেন জাদুর প্রভাব কেটে গিয়েছে, প্রমী আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। এই কথাটা আমার বুকে কতটা গভীরভাবে লেগেছে তা বলে বোঝাতে পারবো না। আমি এতটা খুশি আর আগে কখনো হয়নি। আমি সাথে সাথে রাজীবকে ফোন করে সবটা জানাই এবং খবরটা শুনে ও খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। ওই দিনই আমি প্রমীদের বাড়িতে যাই এবং প্রমীর সাথে দেখা করে আসি। ওখানে গিয়ে ওর সাথে দেখা করে কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ ও আগে থেকে এখন অনেকটা সুস্থ। তবে খুশির মুহূর্তগুলো খুব বেশি দিনের জন্য আমাদের কাছে থাকেনি। প্রমী সুস্থ হবার ঠিক 3 দিন পর থেকেই রাজীব প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। কোনো ডাক্তার, কবিরাজ, তান্ত্রিক কেউ ব্যাপারটা সুরাহা করতে পারছিল না।
ঘটনা চলাকালীন এক রাতে আমার স্বপ্নে ওই তান্ত্রিক দেখা দেয়। সে প্রচণ্ড রাগান্বিত কণ্ঠে বলতে থাকে, এক বন্ধুকে তো বাঁচিয়ে নিলি, আর এক বন্ধুকে কিভাবে বাঁচাবি? রাজীবকে তো মরতেই হবে, আর তোকেও আমি ছাড়বো না, কখনো না। স্বপ্নটা দেখে ঘুম ভেঙে যেতেই দেখি ফজরের আজান দিচ্ছে। স্বপ্ন দেখার পর সারাটা দিন বেশ ভালোভাবে কাটলেও ওইটা আমার জীবনের সবচেয়ে বেদনার দিন হয়ে থাকবে। ওই দিন বিকেলে খবর পাই আমার কলিজার বন্ধু রাজীব আর নেই, এই পৃথিবীতে নেই। খবরটা শুনে আমি জ্ঞান হারিয়ে ফেলি। বাড়ির লোকদের প্রাথমিক চিকিৎসার পর যখন আমার জ্ঞান ফেরে, তখন আমি কোনো কিছু না ভেবে রাজীবের বাড়ির দিকে দৌড় দেই। ওখানে গিয়ে যা দেখি এবং ওর পরিবারের মানুষদের কাছ থেকে যা শুনি তা ছিল রোমহর্ষক। আমি দেখি পুলিশ বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, কাউকে ভেতরে যেতে দিচ্ছে না, এমনকি আমাকেও না। পরে রাজীবের বাবার কথায় আমাকে ঢুকতে দেয়। রাজীবকে দেখার সাহস আমার ছিল না, তাই ওর বাবার কাছে মূল ঘটনাটা জানতে চাই। তিনি বলেন রাজীব দুপুরে গোসল করার জন্য বাথরুমে গিয়েছিল, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলেও ওর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। প্রথমে ভেবেছিলাম অসুস্থতার কারণে অজ্ঞান হয়ে গিয়েছে, কিন্তু দরজা ভেঙে যাওয়ার পর দেখি রক্তাক্ত রাজীবের লাশ মেঝেতে পড়ে আছে। এরপর তিনি আর কিছু বলতে পারেননি। আমি অনেকটা সাহস জুগিয়ে ভেতরে যাবার পর দেখি রাজীবকে একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, মেঝেতে শুইয়ে রাখা। আমি কাছে যেতেই একজন চাদর সরিয়ে দেওয়ার পর যা দেখলাম তা বর্ণনা করতে গিয়ে আমার শরীর শিউরে ওঠে। আমি দেখলাম ওর পুরো শরীরে আঁচড়ের দাগ আর গলায় 3টা আঙুলের মোটা ছাপ। এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। বন জঙ্গলে বাঘ বা ভাল্লুক গাছে আঁচড় কাটলেও যেমন মোটা আর গভীর দাগ দেখা যায়, রাজীবের শরীরেও ঠিক তেমনটাই ছিল। ওই দিন পুলিশ ওর লাশটা পোস্টমর্টেমের জন্য নিয়ে যেতে চাইলেও ওর বাবা নিয়ে যেতে দেয়নি। এরপর একে একে ওর গোসল, জানাজা আর দাফন সম্পন্ন হয়। ঘটনার পর 1 সপ্তাহ আমি কারোর সাথে কথা বলতে পারিনি। রাজীবের শোকে আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। ঠিক এমনই এক রাতে ঘুমানোর পর আমি স্বপ্নে দেখি রাজীব আমার কাছে এসেছে। সে বলছে, বন্ধু, মেয়েটিকে বাঁচাতে সাহায্য করার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। ওকে কালো জাদু করার অপরাধে দুনিয়াতে যেমন শাস্তি পেয়েছি, তেমনি এখনো পাচ্ছি। আর হ্যাঁ, তোর মনে একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর দিতেই আমি এসেছি। তোর ভাবা সেই চতুর্থ ব্যক্তি আর কেউ নয়, ওটা আমি নিজেই। কিন্তু ঘটনাচক্রে আমি দ্বিতীয় এবং শেষ ব্যক্তি। ওই তান্ত্রিক শুধু প্রমি আর ওর সন্তানকেই নয়, ওদের মৃত্যু ঘটিয়ে ক্ষমতা লাভের পর আমাকেও মারতে চেয়েছিল। তাই আমাকে দিয়ে যজ্ঞ করানোর নামে সে আমাকে কালো জাদুতে বেঁধে ফেলেছিল। আর সেদিন বাথরুমে যাবার পর ওই কালো অবয়বটাই আমার এই অবস্থা করেছে। তুই ভালো থাকিস আর সবার খেয়াল রাখিস। ওরা কখনো তোর ক্ষতি করতে পারবে না, কারণ আমার সাথে সাথে সব জাদুর প্রভাব কেটে গিয়েছে। এটাই ছিল রাজীবের সাথে আমার শেষ দেখা এবং শেষ কথা। এই স্বপ্ন দেখে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। কয়েকদিন পর আমি প্রমিদের বাড়িতে গিয়ে প্রমিকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ঘটনা খুলে বলি। ঘটনা শুনে অবাক হওয়া বা ইমোশনাল হওয়াই স্বাভাবিক। প্রমিও বেশ ইমোশনাল হয়ে পড়েছিল, কিন্তু তখনই রাজীবকে ক্ষমা করে আল্লাহর কাছে ওর জন্য দোয়া চেয়ে নেয়। রাজীব মারা যাবার 1 বছর পরেই আমি সৌদি আরব চলে আসি। তো এই ছিল বোরহান আহমেদ ভাইয়ের ঘটনা, এবং এটা একটা রোমহর্ষক ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমার মতে কালো জাদুর প্রভাব বা দুষ্টতান্ত্রিকের বিশ্বাস করলে তার ফল কি হতে পারে সেটা আলাদাভাবে বুঝিয়ে বলার প্রয়োজন নেই। আজ এ পর্যন্ত। আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এই বলে রোমান তার লেখা শেষ করেছে।